ডিসকাশন অ্যাবাউট ফ্রিল্যান্স মার্কেটিং ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো এখন ফ্রিল্যান্স মার্কেট প্লেস জিনিসটা কি অ্যাকচুয়ালি? এখন আমরা তো অনেক আগে থেকেই শুনে আসছি ফ্রিল্যান্স, আউটসোর্স ওয়ার্ডগুলোর সাথে সবাই অনেকে পরিচিত। ফ্রিল্যান্স মার্কেট প্লেসটা হলো যে আপনি যখন আপনার ভালো লাগবে আপনি তখন কী করবেন, কাজটা করতে পারেন, মানে মুক্ত পেশাকে যেটা বলা হচ্ছে। আরেকটা আছে আউটসোর্স, আপনার কাছে কি আছে ওইরকম ক্লায়েন্ট আছে কিন্তু আপনি চাচ্ছেন না আপনি নিজে কাজগুলো করতে, আপনি আরেকজনকে হায়ার করলেন, আরেকজনকে হায়ার করার মাধ্যমে সে কাজটা করে দিল, তাকে আপনাকে চার্জ দিলেন এবং আপনি যে তাকে হায়ার করলেন মানে মধ্যপন্থী হওয়ার কারণে আপনি এখান থেকে কিছু চার্জ রাখলেন, তাহলে এখানে আপনি করলেন কি আউটসোর্স। তো এই হলো দুটো টপিক যে ফ্রিল্যান্স কাকে বলছে, আউটসোর্স কাকে বলছে। তো আমরা যখন একটা স্কিল লার্ন করি, স্কিল লার্ন করার পর আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা সেই স্কিল থেকে আর্নিং করার জন্য আমরা যেটাকে ব্যবহার করি সেটা হলো দুইভাবে, হয়তোবা জবভাবে, সরি আপনি সেটাকে তিন ভাগে করতে পারেন। হয়তোবা আপনি জবের মাধ্যমে আর্ন করতে পারেন, যে আপনি কোথাও কী করলেন, কোনো একটা সেক্টরে ওয়েব ডিজাইনার হয়ে জবে ইনক্লুড হয়ে গেলেন। এখন জব সেক্টরে কী কী আছে, আপনার যে সেক্টরগুলো হবে সেটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়েব ডিজাইনার, আবার ওয়েব ম্যানেজার। তো এরকম অনেক জবের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আর যেটা আছে সেটা হলো যে ফ্রিল্যান্স করতে পারবেন। তো ফ্রিল্যান্সের ক্ষেত্রে আপনি এখন আরও বড় একটা মার্কেট এখানে কাজ করেন। এখন এখানে বলা ছিল যে ফ্রিল্যান্সের পর আর কোনো ওয়ে আছে কিনা, আউটসোর্স বলতে যাচ্ছিলাম, বাট আউটসোর্স তো আর আপনি করছেন না, কারণ আউটসোর্সের মাধ্যমে আপনি আরেকজনকে হায়ার করছেন। তো এই দুটো ওয়েতে আপনি কাজ করতে পারেন, জব ওয়েতে, ফ্রিল্যান্স ওয়েতে। জবের মাধ্যমে আমরা সবাই জানি ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ওয়েব ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারবেন। আপনি এটাকে দুইভাবে কাজ করতে পারেন, আপনি সেটা কি লোকাল জবে কাজ করতে পারেন অথবা ইন্টারন্যাশনাল জবে কাজ করতে পারেন। এই যে আজকে যে আমি আমার ঘরে বসে আমি আপনাদের কাছে ক্লাস নিচ্ছি, তো আমি এটাও কি আমি একটা জব করছি, কিন্তু সেই জবের একটা ভিন্ন ভেদ। যেমন আজকে যদি এই ক্লাসটা আমাদের অফিসে হইতো, তাহলে কি হইতো, আপনারা সবাই আসতেন, আমাকেও ওই জায়গাটায় যেতে হইতো আমার বাসা থেকে, দেন আমাকে ক্লাসটা কন্ডাক্ট করতে হইতো। তাহলে এই জবটা হলো এক প্রকার লোকাল জব, মানে আপনাকে ডেস্ক জবও বলা যেতে পারে, মানে আপনাকে গিয়ে কাজ করতে হয়। বাট আমি এমন একটা জব চুজ করলাম যেখানে আমি এখানে বসে রয়েছি, আমি আমার বাসায়, আপনাদের বাসায়, জাস্ট খালি একটা ইনভায়রনমেন্টের মাধ্যমে আজকে আমি আপনাদের থেকে ক্লাসটা নিচ্ছি। তো সেটাকে বলা হচ্ছে রিমোট জব। এখন আপনি জবকে দুইভাবেও করতে পারেন, এই যে লোকাল জবও করতে পারেন, রিমোট জবও করতে পারেন। আবার এই লোকাল রিমোট এই দুই প্রকার জবটাকে আপনি আবার চাইলে ন্যাশনাল জব, ইন্টারন্যাশনাল জব করতে পারেন। যেটা ধরেন আজকে আমি কি করতাম, আজকে আপনারা যদি এই ক্লাসের মধ্যে না থেকে আমি আজকে দুইজন ক্লায়েন্টের সাথে যদি এরকম কনভারসেশন করতাম তাদের ল্যাঙ্গুয়েজে, তাহলে এটা একটা রিমোট জব হয়ে গেল। কিসের জব? ইন্টারন্যাশনাল। তার মানে আমি ইন্টারন্যাশনাল বাইরের সাথে কি করছি, করছি, বোঝাপড়া করছি প্রজেক্টটা নিয়ে। তো এই হলো মূলত আপনি কিভাবে কাজ করতে পারেন। যে কোনো সার্ভিস দুইভাবে দেওয়া যায়, লোকালভাবে, আরেকটা হলো কি ইন্টারন্যাশনাল ওয়েতে, সেটা জব হোক বা ফ্রিল্যান্স সার্ভিস হোক। তো এই বিষয়টি হলো এখানে যে আপনি জবের ক্ষেত্রে ইন্টারন্যাশনালও কাজ করতে পারেন, লোকালিও কাজ করতে পারেন, এবং এগুলোকে আবার চাইলে আপনি ডেস্ক জবও করতে পারেন, আবার আপনি চাইলে রিমোট জবও করতে পারেন। তো চারটা অপশন এখানে আস্তে আস্তে বাড়লো। এরপর আছে ফ্রিল্যান্স। যেহেতু ফ্রিল্যান্স একটা মুক্ত পেশা, তখন আপনি অবশ্যই এটার সাথে কি করবেন না, জবের সাথে কম্পেয়ার করবেন, আপনি অবশ্যই এটার সাথে একটা অ্যাডভান্টেজ আপনি নেবেন। তো ফ্রিল্যান্সের ক্ষেত্রে কি হয়, ফ্রিল্যান্সের ক্ষেত্রেও লোকাল ফ্রিল্যান্স করা আছে, লোকাল জব আছে, মানে ফ্রিল্যান্সের মধ্যে লোকাল আছে, ইন্টারন্যাশনাল আছে। এখন যেহেতু ফ্রিল্যান্সের মধ্যে লোকাল ইন্টারন্যাশনাল আছে, আপনি চাইলে এখান থেকেও কি ডেস্ক জবও নিতে পারেন, আপনি আবার রিমোট জবও ইউজ করতে পারেন। তো বেশিরভাগ ফ্রিল্যান্সারই কী করেন, রিমোট জবই কাজ করছেন। যখন আপনি ফ্রিল্যান্স করছেন তখন সেক্ষেত্রে আপনি যদি রিমোট জব করেন, তখন সেখানে আপনার অপরচুনিটি কয়েকটা ওয়ে, যে আপনি কয়ভাবে আর্ন করতে পারবেন। তখন সেক্ষেত্রে আপনাকে এখানে যদি বলি মার্কেট প্লেসের ধরন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন হলো নাম্বার ওয়ান রিসেল। রিসেলটা পরে দিই, প্রথমে দিই কন্টেস্ট, পরে হলো বিড, পরে হলো সার্ভিস ওরিয়েন্টেড, আর একটা হলো রিসেল। এই চারটা ওয়েতে আপনি কি করতে পারবেন,
ফ্রিল্যান্সার হিসাবে সার্ভিস দিতে পারবে। বুঝতে পারছেন? তো আমরা কিন্তু জব নিয়ে আলোচনা করছি না, এটা আমাদের ক্যান্সেল। আমরা যেটা আলোচনা করবো সেটা হলো ফ্রিল্যান্স নিয়ে, যে আপনি এখন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি কয়টা ওয়েতে ফ্রিল্যান্সিং করতে পারেন? কন্টেস্ট, বিড, সার্ভিস ওরিয়েন্টেড, রিসেল। এখন কথা হলো কন্টেস্ট যদি আপনি করতে চান, কন্টেস্ট কাকে বলে? ফর এক্সাম্পল, এমন একটা মার্কেট প্লেস আছে বা এমন একটা ওয়েবসাইট আছে যেখানে বায়াররা আসে, বায়াররা বলে যে আমার এই কাজটা লাগবে, তোমরা আমাকে কি করো, তোমাদের ডিজাইন আমাকে করে দেখাও। এটা কি? এটা হয়ে গেল কন্টেস্ট। এখন আপনার মতো আমার মতো শত শত ফ্রিল্যান্সার কি করবে, তার কাজের রিকোয়ারমেন্টস অনুযায়ী সে তখন কন্টেস্ট করা শুরু করবে, মানে প্রজেক্ট সাবমিশন করা শুরু করবে। যখনই প্রজেক্ট সাবমিশন হবে, ধরেন 100টা 150টা হলো, এখন এখান থেকে আপনি কি করবে, বায়ার নিজে পছন্দ করবে যে এই কোন কাজটা বায়ারের পছন্দ হয়েছে বা বায়ার নিবে। এই যে কোন কাজটা বায়ার নিবে বা পছন্দ হয়েছে, ওই কাজটা সিলেকশন করলো এবং তাকে কি করলো, বিজয়িতা ঘোষণা করে তার থেকে কাজটা নিয়ে নিল এবং তাকে টাকাটা প্রদান করে দিল। এরকম একটা মার্কেট প্লেস আছে, সেটাকে আমরা কন্টেস্ট বেসড মার্কেট প্লেস বলে থাকি। কি বলে থাকি? কন্টেস্ট বেসড মার্কেট প্লেস। এরপর হলো বিডিং মার্কেট প্লেস। বিড মানে কি? নিলাম করা। ফর এক্সাম্পল, একজন বায়ার আসবে, বায়ার এসে সে আপনাকে বলবে যে যেমন আমরা নিলামে কি দেখি, যখন একটা প্রোডাক্ট নিলামে আসে তখন সবাই কি বলে, এই হলো প্রোডাক্ট, এটার এই হলো বর্তমান অবস্থা, এটার মার্কেট ভ্যালু ছিল এত এবং এক্সপেকটেশন রেট হলো এত। নিলামের মধ্যে কি হচ্ছে, নিলামের ক্ষেত্রে আপনি তখন একটা ক্লায়েন্ট আসবে, বা ফর এক্সাম্পল নিলামের ইয়ারটা কীভাবে হয়, যে একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের তার বৈশিষ্ট্য সম্পর্কে বলে এবং তার ইউজেবিলিটি সম্পর্কে বলে, কয়দিন ইউজ হয়েছে, কয়দিন এটার সাথে কি করা হয়েছে, এটার মাধ্যমে সার্ভিস নেওয়া হয়েছে। এরপরে মার্কেট একটা ভ্যালু বলে, তাই না? এটা মার্কেট ভ্যালু হলো নেট ওয়ার্থ এত, এক্সপেকটেশন নেট রেট হলো এত, যে আমরা এখান থেকে কি করব, আজকে নিলামটা চালু করব। তো আপনি আজকে বললেন যে ঠিক আছে, আমি প্রজেক্টটা সেম ওয়েতেই এখন বিডিংয়ের ক্ষেত্রে বায়ার আসার পর বায়ার বলে যে আমার একটা প্রজেক্ট লাগবে, যে প্রজেক্টের মধ্যে রিকোয়ারমেন্টস লাগবে এটা 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 এটা, এই রিকোয়ারমেন্টস কমপ্লিট করার পর এখন সে আপনাকে বলবে যে আমার বাজেট হইলো বিটুইন এত থেকে এত, ধরেন 300 থেকে 500 টাকা। এখন কথা হলো কে কত টাকার মাধ্যমে নিতে পারবে। এখানে যে বিষয়টা হলো, তখন আপনাদের কাজ হলো আপনারা সেই বিডে জয়েন করবেন। বিডে জয়েন করার মাধ্যমে আপনি সেই ওয়েবসাইটের কি করবেন, বিডে জয়েন করার মাধ্যমে আপনি এখন আপনার ওর রিকোয়ারমেন্টসটা আপনি পড়ার পর আপনি এখন আপনার দিবেন, ওই যে একটা আপনার মতামত দিবেন যে দেখো আমি যদি তোমার যে রিকোয়ারমেন্ট সেটা আমি পড়েছি এবং খুব ভালো লেগেছে, তুমি যদি আমি 250 টাকা দেবো, সরি 300 থেকে 500 কথা বলছি, তো আমি তোমাকে 400 টাকা নেব এবং তোমাকে আমি সম্পূর্ণ কাজটা করে দেব। এই যে আপনি একটা বললেন, আপনার মতো এরকম আরও 10-12 জন ফ্রিল্যান্সারও এভাবে কি করবে, তার সাথে বিট করবে। বিট কমপ্লিট হয়ে গেল, দেন সে আপনার বিট যদি সে পছন্দ করে, তা আপনার অফার যদি সে পছন্দনীয় মনে করে, তখন সে আপনার অফারটা গ্রহণ করবে। তার মানে হলো আপনার এই যে প্রথম দিয়ে দুইটা সার্ভিস, কন্টেস্ট আর এটা হলো বিট, বিষয়টা এই দুই মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনি ক্লায়েন্টের কাছে যাইতে হবে। মানে আপনি ক্লায়েন্টের কাছে যাওয়া মানে কি, মানে আপনি ওয়েবসাইটে আছেন, ভিজিট করতেছেন, ক্লায়েন্টের একটা মেসেজ দেখছেন, ওই রিপ্লে স্বরূপ আপনাকে করতে হবে, তার মানে স্টার্টটা আপনাকে দিয়েই হবে। কিন্তু এই নিচের দুটো সার্ভিস যেটা, সেটা হলো যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, এখানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আপনি কি করছেন, আপনি দাওয়াত দিচ্ছেন কাউকে নিয়ে আসার জন্য, আর আপনার দাওয়াত গ্রহণ করার জন্য কেউ আসছে, এরকম আর কি বিষয়টা। এখন যেটা আছে সেটা হলো 3 নম্বর, সার্ভিস ওরিয়েন্টেড। সার্ভিস ওরিয়েন্টেড কি জিনিস? সার্ভিস ওরিয়েন্টেড মানে হলো আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলেন, সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনি ক্লায়েন্টকে দেখালেন, ক্লায়েন্ট দেখে তার পছন্দ হলো অ্যাডটা, সে ওই অ্যাড অনুযায়ী প্রোডাক্টটা কিনতে চাইলো, আপনি তাকে সেল করে দিলেন। এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট। এখন কত হলো, প্রোডাক্ট বেস হয়ে গেল, তাহলে আমার স্কিলটাকে আমি কিভাবে করব, ওই আপনার স্কিলটাই আপনি একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করবেন।
আমরা বিভিন্ন কি করি, যেমন আজকের এই ইয়াতে ইউআই ল্যাবের যে আমরা যে আজকে সেশনটা করছি, সেই সেশনে আমরা কি করেছিলাম, মার্কেটিং করেছি না? মার্কেটিংয়ে কীভাবে কাজটা হয়েছিল যে আমরা আপনাকে এই কাজটা শিখিয়ে দেব এবং আপনি এখানে জয়েন করেন। এই যে মার্কেট অ্যাড ক্যাম্পেইন করলো, এটা তো তাদের সার্ভিস ওরিয়েন্টেড ক্যাম্পেইন করলো। এরকমভাবে ওই সার্ভিসটাই আপনি এখন আপনার স্কিলকে সার্ভিস বানাবেন, সেই সার্ভিসটাকেই এখন অ্যাড ক্যাম্পেইন করে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবেন। ক্লায়েন্ট আপনাকে কী করবে, নক করবে। এখন ক্লায়েন্ট আপনি কোথায় পাবেন, এখানে তো এই বিষয়টা হলো ক্লায়েন্ট আপনার খুঁজতে হবে না, ক্লায়েন্ট মার্কেট প্লেসে খুঁজে দিবে। ওইভাবে আপনি কি করতে পারবেন, ক্লায়েন্ট পাবেন। লাস্ট যেটা হলো সেটা হলো রিসেল। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া সার্ভিস ওরিয়েন্টেড বিট কন্টেস্ট, এখানে সবগুলোর সাথেই কি আছে, মানে আমি যাই ক্লায়েন্ট আসুক, কনভারসেশন অ্যাটলিস্ট আছে, তাই না? যে আপনি যাচ্ছেন, হয়তো বা ক্লায়েন্ট আসতেছে প্রকারভেদের ভিত্তিতে। তো এখন কত হলো, অলরেডি ক্লায়েন্টের সাথে আপনার কনভারসেশন করতে হচ্ছে। আপনি বলেন যে ভাইয়া ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আমার হাতের দরকার নাই, মানে আমার এমন কোনো সার্ভিস দেওয়ার প্রয়োজন নাই যেখানে আমি ক্লায়েন্টকে কি করতে হবে, এখন মানাইতে হবে, ক্লায়েন্টের সাথে আমার এত বোঝাপড়া করতে হবে। তো আমার জন্য কোনো এরকম মার্কেট প্লেস আছে কি না যার সাথে আমি আর্ন করতে পারবো ঠিকই, প্যাসিভ ইনকাম আসবে ঠিকই, বাট ক্লায়েন্টের সাথে আমার কথা বলারই দরকার নেই। সেই মার্কেট প্লেসটা হলো রিসেল মার্কেট প্লেস। তো এই রিসেল মার্কেট প্লেসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার ছাড়াই আপনি আপনি আর্ন করতে পারবেন। এখন সেটা কীরকমভাবে, ফর এক্সাম্পল আজকে আপনি ফ্রি পিকে গেলেন, FREE, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটাও একটা প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস, বাট এটা আমাদের জন্য না, এটা হলো গ্রাফিক ডিজাইনার, UI/UX ডিজাইনার, 3D মডেলিং, পিকচার নিয়ে কাজ করে যারা, তাদের জন্য। এই যে এইখানে যত রকমের পিকচার, যত রকমের কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটাও কার না, ফ্রি পিকের না। তাহলে এগুলো কার, এগুলো হলো আমার আপনার মতো যারা ফ্রিল্যান্সার আছে, গ্রাফিক, ভিডিও এডিটর, এদের। তখন কত হলো, ওরা কীভাবে আর্ন করছে, এই যে অনেক ফটোস আছে বা অনেক টেমপ্লেটস আছে যেগুলো পেইড, এই যেগুলো সব ফ্রি। এই যে একটা তাজ দেখতে পাচ্ছেন, এটা হলো পেইড। এখন কথা হলো, এই যে পেইড যে আপনি দেখতে পেলেন, এই পেইডের ক্ষেত্রে আপনি যখন কি করবেন, আপনার এটা ভালো লাগলো, আপনি এটা ডাউনলোড করে নিলেন। দেখেন তো এখানে কি আপনার সাথে ক্লায়েন্টের কথা বলার কোনো প্রয়োজনীয়তা আছে, কোনো প্রয়োজনীয়তাই নাই। সে কিন্তু আপনি খুব সহজে অটোমেটিক্যালি ডাউনলোড করে ফেলতে পারছেন। এটাই হলো আমাদের বিষয়টা, যে আপনি কিভাবে এটা কি করতে পারেন, ডাউনলোড করলে বা ক্লায়েন্টের সাথে কিভাবে দূরে থাকতে পারেন। এটা হলো রিসেল মার্কেট প্লেস। তো আজকে আমরা যে আলোচনাগুলো করবো বা আমাদের কোর্সের মাধ্যমে আমরা রিসেলটাকে রাখিনি, আমরা কন্টেস্ট, বিট, সার্ভিস, এই তিনটা রেখেছি, মার্কেট প্লেস রেখেছি। এবং freelancer.com এই কন্টেস্ট এবং বিট মার্কেট প্লেস মেনটেনেন্স করে, ঠিক আছে? তো ফ্রিল্যান্সে চলে যাব, FREELANCE, ফ্রিল্যান্সার। আমি আমার এখান থেকে দেখিয়ে দিই, এরপরে লগ ইন থেকে শুরু করে যা যা আছে সব আমি এখান থেকে আপনাদেরকে মাধ্যমে দেখাবো। হাউ ইজ দ্য বেস্ট ফ্রিল্যান্সার ফর এনি জব অনলাইন, যে আপনি কি করতে পারবেন, এইখানে জব ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অন্যদেরকে কাজ দেওয়াতে পারবেন, নিতেও পারবেন, মানে আপনি নিজেও কাজের সার্ভিস গ্রহণ করতে পারবেন, সার্ভিস আপনি দিতেও পারবেন। এরপরে এই ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু আলোচনা, এখানে তারা বলতেছে কেন আমাদেরকে ইউজ করবেন, মেক ইট রিয়েল উইথ ফ্রিল্যান্সার, এটা সেটা। তো অনেক কিছু ডিসকাশন করার পর তারা তাদের সার্ভিসগুলো দেখাচ্ছে, এই যে ডিফারেন্ট ক্যাটাগরি আমাদের এই রিলেটেড সার্ভিসগুলো আছে, যেখানে ওয়েবসাইট ডিজাইন সবার আগে আর কি, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ফার্স্ট চয়েস, মোবাইল অ্যাপ রিসার্চ, ওয়ার্ডপ্রেস, তো অনেক রকম সার্ভিস তারা দিচ্ছে, ঠিক আছে? এখন সার্ভিস তো ফ্রিল্যান্সার দিচ্ছে না, সার্ভিস আমি দিচ্ছি, ক্লায়েন্ট গ্রহণ করছে, জাস্ট খালি ওরা থার্ড পার্টি হয়ে ইউজ করছে। তো এই থার্ড পার্টি হওয়ার কারণে প্রতিটা প্রজেক্ট প্রতি কোনো কোম্পানি 50% চার্জ করে, কোনো কোম্পানি 20% চার্জ করে, ঠিক আছে? freelancer.com মেবি 50% অথবা 10%, আমার এটা ইয়েটা মনে নেই, হাউ মাচ কস্ট সার্ভিস freelancer.com। আচ্ছা, এই যে 10%, না না 10%, এই যে
তো আপনাকে 10% গ্রহণ করে, তার মানে আপনি যদি $100 আর্ন করেন আপনাকে $90 সে ইয়া করবে, বাকি $10 ওর। এটাই হলো মূলত বিষয়টা। তো এই হলো মার্কেট প্লেস। এখন কথা হলো ফ্রিল্যান্স মার্কেট প্লেসের সাথে যদি একটু অ্যাট্রাকটিভলি বা আরেকটু ক্লোজিংলি কাজ করতে চাই তাহলে সেটা কীভাবে করা যায়। মানে আমার কথা বলার উদ্দেশ্য হলো যে একটা বিষয় আছে যে যখন আমাদের কোনো সেলিব্রিটিকে পছন্দ হয় তখন আমরা কী করি, তাদের ফেসবুক মানে সব জায়গাতে ওদেরকে শেয়ার করে রাখি, ফলো করে রাখি, যখন তারা কোন আপডেট দিচ্ছে, তাই না, কোন দিন তাদের কোনো নতুন কন্টেন্ট আসছে তখন তাদের থেকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য এরকম খুবই ইগারলির সাথে আমরা ওয়েটিং করি। বিষয়টা হলো অনেকটা এরকম যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসটা যেহেতু এখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, তো সেই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, ফ্রিল্যান্স মার্কেট প্লেসের সাথে আপনাকে ওইরকমভাবে একটা অ্যাডজাস্ট করে নিতে হবে বা একবারে একটা বনিবনা করে নিতে হবে। তো সেই জন্য আমি সবার ক্ষেত্রে বলবো যে ফ্রিল্যান্সারের মধ্যে কমিউনিটি, যেখানে ফ্রিল্যান্সার কমিউনিটি আছে, কোথায় কন্টেস্ট ফ্রিল্যান্স মেম্বারশিপ, এখানে দেখতে পাচ্ছি না, ওকে এখানে রাখি নাই। ফ্রিল্যান্সার ব্লগ, আপনি যদি এখানে লেখেন ফ্রিল্যান্সার ব্লগ, FREELANCER ফ্রিল্যান্সার ব্লগ .com লিখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। freelancer.com নিয়ে এই যে ব্লগ, ঠিক আছে। তো আপনি এখান থেকে যত রকমের এই যে freelancer.com কমিউনিটি, তো এইগুলোর সাথে একটু আপনাদের এখন কি করতে হবে, পরিচিত হইতে হবে, যেখানে কারা কারা পোস্ট করতেছে ব্লগ জবস, ঠিক আছে। আপনি এখান থেকে কি করতে পারেন, যে কোনো সাব জিনিস সম্পর্কে, না এটা না, এটা না, এই যে ফ্রিল্যান্সার কমিউনিটি, এখান থেকে আপনি ডাইরেক্টলি কাজ কী করতে পারবেন, কনভারসেশন করতে পারেন। অনেক আছে, লোক আছে যারা কি করছে এখানে কথাবার্তা নিজে থেকে শুরু করে নিজেদের আইডিয়া জেনারেট করছে, নিজেদের আইডিয়া শেয়ার করছে। তার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ফ্রিল্যান্সারকে আরও ভালোভাবে চিনতে পারবেন, অবজার্ভ করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে প্রতিনিয়ত রিসেন্ট আর্টিকেল 12টি ফর বিল্ডিং গ্রেট লিঙ্কেডইন প্রোফাইল। এখন লিঙ্কেডইন প্রোফাইল আপনার কেন দরকার, এটা একটা কোশ্চেন হতে পারে, তখন আপনি এই ব্লগটা একবার পড়ে নিলেন। এরপরে এখানে বলছে ইনক্রিজেবল আর্নিং অ্যান্ড পজিটিভ রিভিউজ অন টাস্ক লিস্ট, ফ্রিল্যান্সার কমিউনিটি রাইটিং গাইডলাইন। তো এই যে অনেক কিছু আছে, এখান থেকে আপনি লার্ন করতে পারেন। সবচেয়ে বেশি বেটার হয় আপনি এখন লার্ন অ্যাবাউট কী নিয়ে করতে পারেন, আপনি এখন ওয়েব নিয়ে করতে চাচ্ছেন, যে ওয়েব সম্পর্কিত আপনার আর্টিকেলগুলো দরকার, সার্চ করেন এই যে আপডেট র্যাঙ্কিং অ্যালগরিদম, 3 ফ্রিল্যান্সিং ট্র্যাপস টু অ্যাভয়েড, ওয়েব স্ক্র্যাপার, টার্ন ফ্রিল্যান্স গ্রুপ প্রেসিডেন্ট, ডাটা এন্ট্রি জব, অনেক ধরনের কি আছে আপনার এখানে আর্টিকেল আছে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো সাবজেক্ট রিলেটেড বেসগুলো আপনি সার্চ করে আর্টিকেল পড়তে পারেন। তো আর্টিকেল পড়লে আবার হবে কি, আপনার হবে যে এই যেখান থেকে কিছু আইডিয়া আপনি নিতে পারেন, এবং ওই আইডিয়ার ইমপ্লিমেশনগুলো আপনি কোথায় করতে পারেন, আপনি আপনার যে সাবজেক্ট রিলেটেড কাজ করছেন ওই সাবজেক্টের উপর ইউজ করতে পারেন। এটা ছাড়াও আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার অনেক ফ্রিল্যান্সার কমিউনিটি আছে, গ্রুপ আছে, সেগুলোতে জয়েন হতে পারেন। জাস্ট সার্চ করবেন facebook.com-এ গিয়ে যে freelancer.com কমিউনিটি বা freelancer.com, এখানে লিখে দেন ডাইরেক্ট FREELANCER freelancer.com-ও লিখে দেন। এই যে ফ্রিল্যান্সার কোম্পানি আছে, ফ্রিল্যান্সার বাংলাদেশ, ফ্রিডম ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার কমিউনিটি ইন বাংলাদেশ, কত রকমের কি আছে এখানে, কিওয়ার্ড আছে। তো এই ওগুলো কিওয়ার্ডগুলো ইউজ করে করে যেগুলোর কমিউনিটিতে ভালো, মানে গ্রুপ জয়নিং ভালো, সেগুলোতে অ্যাটেন্ড করা। এবং আপনারা যেহেতু এখন মোটামুটি পর্যায়ে একটা কাজ শিখেছেন, অবশ্যই আপনি কি কোন ফ্রিল্যান্স থেকে ভালো আর্নিং করা যায়, কারণ অনেক কোম্পানি আছে তারা কি করে যে মানে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং অনেকগুলোই আছে এরকম। তো সেক্ষেত্রে একটু করার, ট্রায়াল করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকে স্প্যামিংও করে, তো সেক্ষেত্রে একটু বুঝে বুঝে কী করবেন, প্রতিটা ফ্রিল্যান্সার কমিউনিটিতে জয়েন করবেন। তাহলে জয়েন হবে কি, আপনি ভালো খারাপ এই জিনিসগুলো বুঝতে শিখবেন, যে কোন জিনিসগুলো আপনার দরকার, কোন জিনিসগুলো আপনার দরকার নাই। কারণ অনেকগুলো নেগেটিভ ইস্যু আছে যেগুলো আপনার অ্যাভয়েড করা উচিত, পজিটিভ সাইনগুলো নেওয়া উচিত। এই জিনিসগুলো সম্পর্কে আপনারা ভালো অবজারভার হবে। তো সেই জন্য এইসব কমিউনিটিতে যোগদান করা। তো এখন আমাদের যে বিষয়টা হলো সেটা হলো আপনাদের ফ্রিল্যান্স কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাকাউন্ট তৈরি করা তো খুবই সহজ।
তারপরও আমি আজকে অ্যাকাউন্টটা দেখাবো, কিন্তু আমার মাধ্যমে না। যেহেতু আমি অ্যাকাউন্ট করে ফেলছি অনেকগুলো আমার অ্যাকাউন্ট দিয়ে, এখন আপনারা কে জানি বলছিলেন না অ্যাকাউন্ট দেখাতে পারবেন, আরিফ স্যার। স্যার আমি বলছি। হ্যাঁ, আপনি একটু স্ক্রিনশট দেন, freelancer.com-এ যান, আমি প্রপার গাইডলাইন আমি আপনাকে দিয়ে দিচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার তো হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, আমি মেবি অফ করে রেখেছি। হ্যাঁ, এবার করতে পারবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। freelancer.com দেখেন, freelancer.com, হ্যাঁ এই যে এটা, ঠিক আছে। তখন আপনাদের কাজ হলো জয়েন করা, সব কিছুতে যেভাবে বললাম। তো এখন সাইন আপ করা, উপরে ডান পাশে দেখেন সাইন আপ বাটন রয়েছে। হ্যাঁ, এখন এখানে কি কি লাগে, ইমেল আর পাসওয়ার্ড লাগে। যে কোনো একটা ইমেল আপনি ইউজ করেন, যে ইমেলটা আপনার এখানে এখন অ্যাক্টিভেট আছে ওরকম একটা ইমেল কি করেন এখানে ইউজ করে ফেলেন। পাসওয়ার্ডটা একটু ওইরকমভাবে দিন যেন কোনো প্রকার হ্যাকিংয়ের শিকার আপনি না হন। অবশ্যই মনে রাখবেন হ্যাঁ পাসওয়ার্ডটা। এরপরে আই অ্যাগ্রি উইথ দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট এন্ড প্রাইভেসি পলিসি। ওকে, এটার একটা গুরুত্বপূর্ণ ইয়েটা বলি, দাঁড়ান। ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসিটাকে এক প্রকার প্রথম প্রাথমিকভাবে ঠোঁটস্থ করে ফেলবেন, মানে মুখস্থ করে ফেলবেন। বিষয়টা কেন, রিজনটা হচ্ছে যে শুধু বুঝলে হবে না, আপনি হয়তো প্রথম প্রথম তো আপনি কাজ করতে অনেক মিস্টেক করবেন। তো আপনাকে অবশ্যই প্রতিটা জিনিসের মুখস্থ থাকার রুল উদ্দেশ্য হলো যেন আপনি মিস্টেকটা না করেন। কারণ মিস্টেক করলে আগামী, এটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, ফেসবুক নয় যে আপনার আসলো গেলে কোনো সমস্যা নেই। এখানে আপনার টাকার বিষয়াদি আছে। আপনি আপনার কষ্টের টাকাগুলো আপনি অবশ্যই চাইবেন না যেটা ব্যান হয়ে যাক, টাকাগুলো মার্কেট প্লেস নিয়ে যাক। তো সেই জন্য অবশ্যই অবশ্যই এই জিনিসটাকে একটু ভালোভাবে বুঝে দেন আপনি কি করবেন, কাজগুলো সম্পাদন করবেন, যে যে রুলসগুলো বলছে সেই রুলসগুলো মেনে চলবেন। হ্যাঁ, জয়েন ফ্রিল্যান্সার, জয়েনকে ক্লিক করেন। কিছু হয় না। নেটওয়ার্ক স্লো বোধ হয়, কাজ করবে। নেটওয়ার্ক ঠিক আছে, বাট আপনার কি আগে ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট ছিল? না। ঠিক আছে, হ্যাঁ রিলোড দিয়ে দেখেন আবার কি আসে। ফোনে সব ঠিক আছে। আবার নিউ ট্যাব ওপেন করে দেন তো, এটা কেটে নিউ ট্যাব ওপেন করেন। হ্যাঁ, কোনো কথা। ফ্রিল্যান্সের ওয়েবসাইট চলতেছে, দেখি তো আমি এখান থেকে ট্রায়াল দিই। ওয়েবসাইটে তো রান হচ্ছে। না ভাইয়া।
আমার এখান থেকে ফ্রিল্যান্সার রান হচ্ছে। নেট সমস্যা করতেছে। সাইন আপটা কেটে দেন তো ইউআরএল থেকে, ওই যে freelancer.com এতটুকু রেখে স্ল্যাশ সাইন আপটা যেটা দিয়েছে না সেটা কেটে দেন। শুধু ফ্রিল্যান্সার লাগে, হ্যাঁ এটা ইন্টারফেস করেন। স্যারের মেবি একটু নেটওয়ার্ক দেন, ইয়া করতেছে স্লো, স্যারের নেটওয়ার্ক স্লো। আচ্ছা আপনি একটু এক কাজ করেন, লিভ নিয়ে আরেকবার জয়েন করতে পারেন চাইলে, ঠিক আছে? মানে একবার ইয়া করতে পারেন, হ্যাঁ রিলোড করেন একবার। আবার রিজয়েন করে ট্রায়াল দিয়ে দেখেন। আহ স্যারের নেটওয়ার্ক ভাই মনে স্লো, ফোনে সব কিছু হচ্ছে কিন্তু পিসিতে কি কাহিনী করতেছে দেখ। নেটওয়ার্ক স্লো। আচ্ছা সমস্যা নাই, দেখি অন্য কেউ দিতে পারবেন স্ক্রিন শেয়ার? জি স্যার। ই সাউন্ড হচ্ছে। আচ্ছা অন্য কেউ আপনার ওইখানে আগে চলতেছে কিনা এটা একটু চেক করেন তো, ফ্রিল্যান্সার চেক করে বলেন, যদি চলে তাহলে দেখি স্ক্রিন শেয়ার নিই। স্যার চলতেছে, স্যার চলতেছে স্যার। ওকে তাহলে আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। আরিফ স্যার ঠিক আছে থাক, সমস্যা নেই, যার স্ক্রিনে চলতেছে তারটা স্যার একটু স্ক্রিন শেয়ার দেন। স্যার এটা সরি ভাইয়া। সমস্যা নেই, সমস্যা নেই। স্যার এখান থেকে অপশন কোথায় দেখে স্যার? এই যে শেয়ার অপশন, এই যে এখান থেকে ওই যে আপনি আনমিউট করেন, মিউট করার বা ইয়া বাটন আছে ডান পাশে, ওই যে ভিডিও বাটন, এরপরে সিসি নামক একটা বাটন দেখতে পাচ্ছেন, এরপরে একটা প্রেজেন্ট নাও বাটন আছে, ওইখানে মাউসটা রেখে ক্লিক করবেন, এরপরে ইয়োর ইন্টায়ার স্ক্রিন আসবে। জি স্যার আসছে স্যার। হ্যাঁ না না ওই কমপ্লিট হয়নি তো, ইয়োর ইন্টায়ার স্ক্রিন ক্লিক করার পর উপরে আপনার স্ক্রিনটাকে সিলেক্ট করে দেন শেয়ার দিতে হবে। জি স্যার। দেন এবার ট্রাই করে দেখেন। মানে প্রেজেন্টিং লেখা উঠছে, বাট হ্যাঁ এই যে পাওয়া গেছে, দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ সাইন আপে ক্লিক করেন, ওইখান থেকে শুরু করি আমরা, সাইন আপে ক্লিক করেন। ও শিট। করেন আস্তে ধীরেই করেন, কোনো তাড়াহুড়ো নেই। ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। ইমেল অ্যাড্রেসটা আচ্ছা এখানে আরেকটু কথা বলে দিই, ইমেল এমন একটা ইমেল সিলেক্ট করবেন যেটা কিনা কোনো যেন সমস্যা হলেও যেন ব্যাকআপ আপনি পান, ঠিক আছে? আচ্ছা আমার এখানে একটু জি স্যার। আজান দিচ্ছে, হ্যাঁ আপনি ইমেল লেখেন, পাসওয়ার্ড লেখেন, জয়েন ফ্রিল্যান্সার এগ্রি করেন, আমরা আজান পরে। ওকে কিছু ভুল করেছেন বোধহয়, আপনি সাইন আপে যান। ওকে gmail.com হবে, হ্যাঁ জিমেলের পরে ডটটা দেননি। জি স্যার। হ্যাঁ এটা দেওয়ার পর এখন দ্বিতীয়তে যেটা বলতেছি সেটা হলো যে লোয়ার কেস, আপার কেস এবং লেটার অর নাম্বার এরকম কয়েকটা কম্বিনেশনে কি করতে হবে, একটা পাসওয়ার্ড লিখতে হবে আর কি। আই এগ্রি দিবেন না? সরি স্যার। এখন জয়েন দেন। এই যে এখন এখানে কি আসছে, এখন যেখানে যেটা আসছে সেটা হলো যে ইউজার নেম। ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা একটা ফ্রিল্যান্সার বলেন বা একটা মানে নেট জগতে আপনার একটা ইউনিক আইডেন্টিটি। কারণ সানি রহমান
শুধুমাত্র একটা কমন নাম, তাই না? এই নামের আরো অনেক আছে, অনেকেই আছে, বাট আপনাকে মানুষ কিভাবে চিনবে? তো এটার জন্যই আমরা এখানে কি করে থাকি, এরকম কমন নেম তৈরি করে থাকি, সরি একটা ইউনিক ইউজার নেম তৈরি করে থাকি, যেটা আমাদের আইডেন্টিটি হিসেবে ইউজ করা হয়। যেমন আপনি যদি আমার নামটা এমডি আব্দুল লিখে সার্চ করেন, আপনি কিন্তু পাবেন না, কিছুই পাবেন না, কারণ আমি আমাকে খুঁজেই পাবেন না। বাট আপনি যদি, আমি আপনাকে একটা কিওয়ার্ড দিচ্ছি, মানে আমার ইয়াতে দিচ্ছি, এই যে আপনি চ্যাট বক্সে দেখেন, এটা লিখে যদি আপনি সার্চ করেন, দেখবেন যে আপনি আমার ফেসবুক প্রোফাইল পাবেন, আপনি আমার ওয়েবসাইট পাবেন, ইভেন আপনি আমার অন্যান্য কন্টেন্ট ইনফরমেশনও পাবেন। আপনি যদি সেটা গুগল লিখে সার্চ করেন, আমি আপনাকে চ্যাট বক্সে দিয়েছি আর কি, মিটের চ্যাট বক্সটা খেয়াল করেন। স্যার এটাকে সার্চ দেবো স্যার আমি? হ্যাঁ, একটু গুগল সার্চ দেন, ওকে স্যার। ঠিক আছে? ইউজার নেমটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমি বলতে যাচ্ছি, বাট আমার স্যার স্ক্রিনটা অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে স্যার, বুঝলাম না। আপনার টাচ প্যাডে কোনো সমস্যা নাকি? না স্যার টাচপ্যাড তো। আচ্ছা, জুম আউট করে নেন, মাউজের হুইলটা ঘুরান, অটোমেটিক কন্ট্রোল ধরে। স্যার, জি স্যার একটু সমস্যা হচ্ছে স্যার মাউসটা স্যার। এমডি আব্দুল্লাহ কেন লিখছেন? আমি যেটা দিয়েছি সেটা দিন। এমডি আব্দুল্লাহ ইউসা দিয়েছিলাম। স্যার এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই। মাউস প্রবলেম করতেছে আল্লাহ। এন্টার প্রেস করেন, এই যে এখন এখানে যেসব ইনফরমেশনগুলো করতেছি। দেখতে পাবেন সেগুলো হলো আমার। যেমন প্রথমটা যেটা, সেটা কিন্তু আমার অ্যাকাউন্ট ফেসবুক। লিঙ্কডইন যেটা, সেটা আমার। জি স্যার। আমার ওয়েবসাইট 3 নম্বরে। তার মানে বুঝতে পারতেন যে আপনি আমার ইনফরমেশন এখন পেয়ে যাচ্ছেন। তার মানে ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা প্রতিজনের কাজ হলো যে আপনাদের নিজের নামের একটা ইউজার নেম তৈরি করা। তো সেক্ষেত্রে আপনিও আপনার একটা ইউজার নেম আগেই তৈরি করে রেখেছেন কিনা, যদি না থাকে এরকম একটা ইউজার নেম তৈরি করবেন যেন আপনি এনশিওর থাকেন যে এই ইউজার নেমটা অন্য কোথাও ইউজ করা হয় নাই, ঠিক আছে? এখন এটা কিভাবে চেক করবেন যে আগে কোথাও ইউজ করা হয়েছে কি হয়েছে না? সেটা কি করবেন, আমার মতো করে, এই যে এমডি আব্দুল্লাহ ইউজার, যেমন আমি একটা ইউজার নেম সার্চ করেছি, আপনি একটা ইউজার নেম মেক করবেন। মেক করার পর সেটা গুগলে সার্চ করবেন যে এই ইউজার নেম নামে কোনো ইনফরমেশন আসে কিনা। সার্চ করেন, ধরেন সানি রহমান, একটা নাম্বার দেন, বা সানি ডেভস, আপনি একজন ডেভেলপার স্যার মানুষ। জি। এই সমস্যাটা তো বুঝতেছি না, গুগল সবগুলো একরকম? না না স্যার, আমি এসইওর কোনো হাতটাও দিইনি। এটা হলো একটা ইউনিক আইডেন্টিটি, ঠিক আছে? কারণ ফেসবুকে আমি কি করে এসইও করব? ফেসবুক তার এসইও করার মতো জায়গা না। ফেসবুকে আমি কি স্যার করেছি, এখানে আমার সমস্যাটা হইতেছে ইউজার স্যার নেমটা সবচেয়ে আমি বেশি। ফেসবুকেও ওই সেটাই রেখেছি যেটা আমি এখানে লিখেছি। তো সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবেন, ইউটিউব ইউজ করেন, তো এরকম করে আপনি কি করবেন, স্পেস বাদ দেন। এত বড় নাম দিবেন, মানুষের লিখতে তো সমস্যা হয়ে যাবে। সানি ডেভস দেন তো, ছোটখাটোর মধ্যে সানি, মাঝখানে স্পেসটা কেটে দেন। হ্যাঁ, দেব এটা আবার একটু ইয়া হয়ে যায়, ডেভস দেন, ডেভস মানে এস দেন, ডি ই ভিএস। দেখেন নিচে না কোনো স্যার। সানি দেভস নামে কেউ কিছু আসে কিনা? ওই যে সানি ডেভেলপার নামে একজন আছে, তাই না? জি স্যার। ওকে, হুই সানি দেভস, তার মানে সানি দেভস নামে কেউ নাই, তার মানে আপনি এখন এটা ইউজ করতে পারবেন। তার মানে আপনি এখন এটা নিয়ে, আপনি এখন শুধুমাত্র এটাতে না, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, যে কোনো জায়গায় আপনি এই নামটা ইউজ করবেন, তাহলে এই ইউজার নেমটা লিখে মানুষ যদি সার্চ করে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার আইডেন্টিটিটাকে দেখাতে পারবেন যে এটা হলো আমার আইডেন্টিটি। লেখাটাকে কপি করেন, কপি করে নিয়ে নেন। এখানে যে অপশনটা আছে সেটা হলো যে আপনি কি কাজ করবেন না হায়ার করবেন। আমি অবশ্যই কাজ করবেন, দেন আপনি একজন ফ্রিল্যান্স করবেন, তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক। হ্যাঁ, ক্লিক করেন, ওকে।
সব কিছু ডান। সে আপনার কাছ থেকে এখন ভেরিফিকেশন চাবে, আপনার ফোন নাম্বার। আচ্ছা, ভেরিফিকেশন আগে সে আপনাকে বলতেছে যে কি কি স্কিল আছে আপনার। যেহেতু আপনি তো যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করবেন, তাই না? তাহলে আপনার অবশ্যই কি করতে হবে, ওই স্যার ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করেন। হ্যাঁ, এখন এখান থেকে আপনি কি কি পারেন, HTML পারেন, সিলেক্ট করে দেন। ভবিষ্যতে ওয়ার্ডপ্রেস শিখবেন, ওয়ার্ডপ্রেসটাও সিলেক্ট করে নেন। এরপর আরো অনেকগুলো আছে যেগুলো আপনি এখন চোখের সামনে পাবেন। স্যার পিএইচপি তো শিখবো স্যার। আমাদের কোর্সে তো নাই, তারপর যদি আপনি না পারেন না আপনি স্যার use কোর্সে করেন, নাই স্যার। জি স্যার। তা আপনি দিতে পারেন। জি স্যার আমি পিএইচপি না। ওকে, এখন বিষয়টা হলো অনেকগুলো আছে আপনি যেগুলো খুঁজে পাবেন না। যেমন আপনি সিএসএস জানেন, আপনি বুটস্ট্র্যাপ জানেন, সেগুলো সার্চ করে উপর থেকে সার্চ করে ইউজ করবেন। ওই যে সার্চে স্কিল, হ্যাঁ এখানে আপনি লেখেন সিএসএস। একটু সময় নেয়, একটু সময় ধৈর্য ধরেন। হ্যাঁ এই যে দেখেন সিএসএস চলে আসছে, সিলেক্ট করে স্যার নেবেন। এটা স্যার হ্যাঁ, ঠিক আছে স্যার। সিএসএস 3 যেটা নিচে সেটাও ইউজ করতে পারেন। এরপর আপনি কি শিখেছেন, আপনি বুটস্ট্র্যাপ শিখেছেন, BOOT, এই যে বুটস্ট্র্যাপ। জি স্যার আসছে স্যার। এরপর আপনি কি জানেন, আপনি জানেন হলো রেসপন্সিভ ডিজাইন। জ্যাকিউরি। দেখেন আগে আসে কিনা, রেসপন্সিভ নাই, নাই। ওকে, অন্য কি কি আছে, যেমন আপনি jQuery জানেন, jQuery লেখেন, ওই যে jQuery। জ্যাকিউরি স্যার। জি স্যার। এরপর আপনি কি জানেন, জাভাস্ক্রিপ্ট জানেন, জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল জানেন। তো জাভাস্ক্রিপ্ট দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, বাট আপনার ফোকাস থাকবে কোনটায়, এই যে HTML CSS ওয়ার্ডপ্রেস এগুলো। ওকে, এখন যেটা আছে সেটা হলো যে আপনি এখন লিখবেন আরেকটা PHP to HTML দেন, PHP to HTML একটা আছে, ইউজ করতে পারেন। তো মোটামুটি আপনি অলরেডি কি করেছেন, এরকম 7টা সিলেক্ট করেছেন। আপনাকে এখানে মিনিমাম 20টা সিলেক্ট করতে হবে। 20টা সিলেক্ট করার পর, মানে 20টা সিলেক্ট করতে হবে না, আপনি 20টা সিলেক্ট করতে পারবেন। আপনি যতগুলাই দেন, আপনি একটা দিলেও সে নিবে, দুইটা দিলেও নিবে, একবারে ব্ল্যাঙ্ক দিলে আবার নিবে না। এখন এটাকে আপনি এখন নেক্সট দেন। স্যার নেক্সট এটা কি? এখন যে বলতেছে যে কিছু প্রোফাইল লিংক অ্যাক্টিভেট করতে, এখন এগুলো লিংক অ্যাক্টিভেট করার দ্বারা আপনার ওয়েবসাইটে ট্রাস্ট ওয়ার্দি হয়, তাই না? একটা ওয়েবসাইট, একটা প্রোফাইলে দেখবেন যে কিছুই নাই, তখন সে আপনি তাকে ভরসা করতে পারবেন না। যখন আপনি ওর প্রোফাইলে দেখবেন যে তার কন্ট্যাক্ট ইনফরমেশন দিচ্ছে, তার কিছু অ্যাক্টিভিটিস দিচ্ছে, দেন আপনি বুঝতে পারবেন যে না, ছেলের প্রোফাইলটা রিয়েল প্রোফাইল। তো সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন, ফেসবুক আপনি কানেক্ট করে নিতে, স্যার এক হ্যাঁ পারলে এখনই করে নেন। সেকেন্ডলি এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু এটাকে মিনিমাইজ করেন, লগ ইন উইথ ফেসবুক এটাকে মিনিমাইজ করেন। এখানে দেখেন নিচে কিন্তু আরেকটা কথা বলছে, ফেসবুককে যদি আপনি কানেক্ট করেন তাহলে সে কি করবে, ফেসবুকের যে প্রোফাইল পিকটা আছে সে এখানে অ্যাড করে দেবে, আপনার ফেসবুক নামটা সে অ্যাড করে দিবে, ইমেল অ্যাড্রেসটাও সে অ্যাড করে দিবে, কিন্তু আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন নিজে থেকে। ঠিক আছে, এখন আপনি নেন ওকে স্যার। এই যে, হ্যাঁ ওই যে এখান থেকে অ্যাকসেপ্ট করেন, কন্টিনিউ। স্যার আমার লিংকডইন প্রোফাইলও ছিল, আমি চলে। হ্যাঁ ইউজ করলেও করেন, ওই যে টিক চিহ্ন চলে আসছে, এখন লিঙ্কডইনে ইউজ করে ফেলেন, কনফার্ম। স্যার পাসওয়ার্ডটা বর্তমানে মনে করতে পারতেছি। আসছি স্যার, আসছে স্যার এখানে। স্যার আলা দিব? হ্যাঁ হ্যাঁ হ্যালো, এই যে এখন আপনার প্রোফাইলটা কি এখন ট্রাস্ট ওয়ার্দি হয়ে গেছে। এখন আপনার কিছু কাজ কমে যাবে, যেমন আপনার প্রোফাইল পিক এখন চুজ করে দেওয়া লাগবে না। হ্যাঁ নেক্সট, এই যে এখন প্রোফাইল পিক অলরেডি সে একটা নিয়ে নেবে। এখন আপনি তারপরে যদি ক্যান্সেল করতে চান, চেঞ্জ করতে চান, আপনি ইউজ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। যেমন ফার্স্ট নেম রেজাউল হোসেন নিয়ে আসছে। আচ্ছা, এখানে নামগুলো অবশ্যই অবশ্যই একটু খেয়াল করবেন যেন আপনার ডেট অফ বার্থ অথবা এনআইডির সাথে যেন ম্যাচ থাকে, কারণ অনেক সময় হয় ভেরিফিকেশন চায়, যখন আপনি মানি ট্রানজ্যাকশন করবেন তখন ভেরিফিকেশন চায় অনেক সময় আর কি। তখন কথা হলো, আর যদি আপনার কাছ থেকে যদি ভেরিফিকেশন চায়, আপনি যেন আটকায় না থাকেন, সেই কারণে অবশ্যই কি করবেন, এগুলোকে একটু এনআইডির সাথে ম্যাচ করে করবেন। ঠিক আছে, নেক্সট। এখন আপনি কি করেন, আপনার ডেজিগনেশন লিখতে হবে এখন। তো ডেজিগনেশন আপনি এখন লেখেন যে আপনি একজন এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার,
ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। ভাই একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, এই যে ফেসবুক যে আমরা জয়েন করলাম, অনেক সময় তো ফেসবুক তো হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? না না না, এই প্রোফাইলটা মূলত ক্রিয়েট করা হয়েছে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডের মাধ্যমে। হ্যাঁ, তো ফেসবুক আচ্ছা। এটা জাস্ট একটা লিংক বা একটা, এটা কি বলা যায়, ওই যে আরে আমরা যদি কারো থেকে ইয়া নেই না, আরে কি বলে এটাকে, আপনি জাস্ট ওর থেকে একটা পারমিশন নিচ্ছেন যে তুমি একটু সাপোর্ট দাও আর কি। আচ্ছা, হুম। এফ, আচ্ছা ফ্রন্ট ইন বানানটা ভুল হয়েছে, FRONT, আরটা আগে হবে। জি স্যার। হ্যাঁ, FRONT ডেভেলপার, ওয়েব ডেভেলপার লেখেন। হ্যাঁ, ডেভেলপার কমপ্লিট করেন, পরে ওয়েব লিখুন, কারণ ফ্রন্ট এন্ডের অনেক কাজই হয়, সফটওয়্যারের কাজ হয়, ফ্রন্ট এন্ডের অনেক কাজ আছে। ওয়েব। না, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ডেভেলপার আগে ইউজ করে ফেলা। হ্যাঁ, এখানে ইউজ করেন। ওকে, নিজের সম্পর্কে কিছু লেখেন। এখন নিজের সম্পর্কে কিছু লিখতে গেলে তো এখন একটু সময় নষ্ট হবে। আপনি এক কাজ করেন, আমার ওয়েবসাইটে চলে যান, আমার ওয়েবসাইট থেকে আমার যে ইয়ারটা ডেজিগনেশনটা আছে ডেসক্রিপশনটা, সেটা কপি করেন, mdabdullah.xyz, এই যে mdabdullah.xyz লেখেন, পেয়ে যাবেন। এই যে এটা নিয়ে নেন, কপি করতে পারবেন? জি স্যার। সেটা তো আবার সিলেক্ট করা স্যার যাবে না, কপি তো হইতেছে না। ওটা ইনস্পেক্ট করে কপি করতে হবে। তাহলে ইনস্পেক্ট করেন, একটু ইনস্পেক্ট করে, আচ্ছা আমি নালে দিচ্ছি, একটু ওয়েট করেন। চ্যাট বক্সে নেন, আমি দিয়েছি। স্যার চেক বক্সে আসছি স্যার। আচ্ছা জি স্যার। প্রণব স্যার, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জাস্ট নামটা চেঞ্জ করে হাই লেখা লাগবে না, বা গ্রেটিং লেখেন। এখন তো হাই হ্যালো এটা তো বোঝেন নাই, কেমন দেখা যায়। গ্রেটিং, আমদি আব্দুল্লাহ, GREETING। স্যার আমার এখানে কারেন্ট নেই, আমি মোবাইল ডাটাতে কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে তো এখন আলহামদুলিল্লাহ চলছে। স্যার এখানে স্যার কি চিজ করব, ওয়েব না না, আর কিছু ডেভেলপার। চেঞ্জ করা লাগবে না, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার এটা সেটা লিখছেন, খুব সুন্দর হয়েছে, নেক্সট। কিন্তু এটা নিজের মতো করে বানাতে হবে। হ্যাঁ স্যার স্যার এখানে কি 4 বছর যেটা লিখছি এটা কি থাক, এটা এইভাবেই থাকুক, বা আপনি চেঞ্জ করে নিতে পারেন, এটা জাস্ট একটা ডেমো এখন করাচ্ছি আর কি আপনাকে। আচ্ছা, কি কি ল্যাঙ্গুয়েজ আপনি কথা বলতে পারেন? বাংলা জানেন, ইংরেজি দিয়ে দেন। আর যদি আদার্স ল্যাঙ্গুয়েজ জানেন সেটাও ইমপ্লিমেন্ট করে দিবেন। ডেট অফ মান্থ বার্থটা অবশ্যই একটু অথেন্টিক দিবেন। হ্যাঁ স্যার? স্যার বর্তমান যেটা এটা দিব না স্যার কি স্যার? ইয়া এনআইডি অনুযায়ী ডেট অফ জি বার্থ। জি এনআইডি স্যার। জি স্যার। মান্থ 1 আগে মাস। স্যার। হ্যাঁ, এরপরে নেক্সট। এখন আপনার ইয়া দিতে হবে অ্যাড্রেস, বাংলাদেশ ইন অনলি ইউর সিটি এন্ড কান্ট্রি। গ্রামরি আপনার কোন সিটিতে আছেন, কোন জেলায় আছেন? ব্রাউনবাড়িয়া স্যার। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ লিখে দেন। হ্যাঁ, চিটাগং ডিভিশনে পড়ছে। হ্যাঁ, পোস্টাল কোডটাও দিয়ে দেন। আচ্ছা স্যার আমাদের পোস্ট। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, এরপর নেক্সট দেন। এখন বলতেছে একটা ইমেল অ্যাড্রেস সেন্ড করেছে, ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে নেন। হ্যাঁ, আমরা একটা ব্রেক নিই সাথে। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে তো নামাজটাও পড়ে নিই।
ইমেল আচ্ছা। ভেরিফিকেশন চাইবে, ফোন ভেরিফিকেশন চাইবে, দুটোটা করে নিন। ওকে স্যার, ওকে স্যার, একটা ব্রেক নিচ্ছি। এখানে স্কিপ দিব? হ্যাঁ, এখন কথা হলো ইমেল ভেরিফিকেশন করছেন, ইমেল ভেরিফিকেশন করার পর এখন আপনার এই ইয়াটা আসবে, সিনটা আসবে, যেটা হলো পেমেন্ট জি স্যার। ভেরিফিকেশন। পেমেন্ট ভেরিফিকেশনটা কেন আসে? রিজনটা হলো যে আপনি পেমেন্ট কিভাবে ইউজ করতে চান, গেটওয়ে মানে আপনার পেমেন্ট কিভাবে আসতে হবে, তো এটার জন্য ভেরিফাই পেমেন্ট মেথড দেওয়া হয়, বাট আপনার জন্য দরকার না, আপনি এটাকে স্কিপ করুন। গেট প্লাস মেম্বারশিপ টুডে নিচে স্ক্রল করে স্কিপ করে ফেলবেন, এটা কেউ ধরবে না, ফ্রি মান্থ এটা সেটা দিবে, সে ধরার দরকার নেই। এই যে উপরে দেখেন ভেরিফাই ওর ফোন নাম্বার আছে, তাই না? এখন এটাকে ভেরিফাই ভাই এসএমএস এর ইয়া করে ভেরিফিকেশন করে ফেলেন। এখন ইমেলে আরেকটা ভেরিফিকেশন কোড গেছে, দেখেন। স্যার ইমেলে এমডি ইমরান ভাই আপনার মাইকটা বন্ধ রাখেন। এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, সেটা ব্যাকে গেলে তো আচ্ছা, এই যে সিকিউরিটি ফোন নাম্বার, ব্যাকে যান। ওকে ওকে, এই যে সিকিউরিটি কোড চলে আসছে। হ্যাঁ, এই যে ইউজ, স্যার এটাকে আমি দিব? হ্যাঁ, এটা কপি করেন। স্যার একটু দয়া করেন যাতে কারেন্ট আসে, আমার মোবাইলে বর্তমান শেষ পর্যায়ে চার্জ। স্যার কোথা থেকে করবো স্যার? ওই যে ভেরিফাই ভাই এসএমএস ক্লিক Verify? করেন আবার। হ্যাঁ, আচ্ছা, এই যে চলে আসছিল তো নিচে। আচ্ছা, ও সরি স্যার, আমি দেখিনি। ওকে, এখানে কি আসছে? আবার দেন ভেরিফাই ভাই এসএমএস, এটা কোথাও চলে গেছে, অন্য এক জায়গায় চলে গেছে। হ্যাঁ, এই যে ভেরিফিকেশন কোডটা এখানে প্রেস করেন, সাবমিট করে দেন। ভেরিফিকেশন মানে নতুন করে আসছে স্যার আবার। তাহলে একবার চেক করেন, ব্যাকে যান। ওই যে নিচেরটা দেখেন, এটা 12 ঘন্টা আগে এখন ভেরিফিকেশন নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে দেন। জিরো অলরেডি ইউজ করা আছে, জিরোটা কেটে দিন সামনে একটা। জিরো তো রয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই। স্যার এত অন্ধকারে এসে কিবোর্ডে ঘড়িগুলো দেখতেছি না বর্তমানে। আপনার মোবাইলে এই মেসেজ যাবে, মেসেজটা অ্যাকসেপ্ট করে নিন, ভেরিফিকেশন কোড যাবে। স্যার স্যার ফোন আসছে স্যার, কোড নিতে হবে শুনি। হ্যাঁ, কলের মাধ্যমে দেয় মনে হয় স্যার। স্যার এটা কি? হ্যাঁ, করে ফেলছেন? জি স্যার। আচ্ছা, অলরেডি দেখেন ইওর অ্যাকাউন্ট ডান পাশে দেখেন অনেক সুন্দর করে লিখছে 60% স্যার। তো বাকি পার্সেন্টেজ কিভাবে উঠাবেন সেটা ওর জন্য, সে বলতেছে যে একটা এক্সাম দেওয়ার জন্য। তো এক্সামগুলো কখনোই ফ্রি না, এটা পেইড, এটাতে এটা এক্সাম দিতে হলে $5 খরচ করতে হবে। তো সেই জন্য আপাতত এটা দরকার নেই। ওকে, সবার আগে আপনি প্রোফাইলটা একটু ঘুরে আসেন, প্রোফাইলটা একটু ঘুরে আসেন। স্যার ব্যাক দিয়ে যাবো না, না, নাকি উপরে, উপর ওই যে, দেওয়া? হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই যে এখানে কি কি আছে দেখেন একবার, মেনু বারটা আছে, সমস্যা নেই, চলে গেছেন। এইটা হলো আপনার প্রোফাইল, ঠিক আছে? জি স্যার। এই যে রেজাউল হোসেন এস, আর আপনার প্রোফাইল নাম হলো সানি ডেভস। এরপর আপনি চাইলে প্রোফাইলটাকে আবার যেটা আপনি এতক্ষণ তৈরি করেছেন সেটা এডিট করতে পারেন। এখন কথা হলো, যদি কখনো কোন প্রোফাইল রেডি করেন তখন তার একটা বাজেট চাই, এডিট প্রোফাইলে ক্লিক করেন। স্যার এডিট প্রোফাইল। হ্যাঁ, জি স্যার। এই যে নিচে দেখেন আপনার প্রোফাইল পিকের নিচে আওয়ারলি রেট দিচ্ছে সে।
আওয়ারলি রেট মানে হলো যে আপনি একটা কাজ যদি করতে যান আওয়ারলি রেট কত রাখেন, আপনি এটা মিনিমাম 5 দিবেন। স্যার 5 দিব স্যার হ্যাঁ শুধু? হ্যাঁ, মানে $5 পার আওয়ার। ওকে স্যার। ওকে, এখন এটা সেভ করে নিন। এরপরে যদি আপনার কোনো কাস্টমাইজ করা লাগে আপনি এখান থেকে কাস্টমাইজ করে সেভ করে দিবেন, ঠিক আছে? ওকে, এখন দ্বিতীয় যে সেকশনটা আসছে সেটা হলো পোর্টফোলিও আইটেম। পোর্টফোলিও আইটেম মানে কি? পোর্টফোলিও মানে আমরা এটা বুঝি যে আমাদের আগের যে কার্যের আপডেট ছিল সেগুলোকে পোস্ট করা। তো আপনার কাজ হলো যে আপনি যেসব কাজগুলো আগে করেছিলেন সেগুলো এখানে কি করার, পোস্ট করে দিবেন। এখন পোর্টফোলিও আইটেম কিভাবে পোস্ট করবেন? ওই যে ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করার পর এখন বলতেছে যে আপনার এখানে কোনো পোর্টফোলিও নাই, অবশ্যই আপনাকে অ্যাড পোর্টফোলিও আইটেম ওই যে প্লাসে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখন এখান থেকে আপনার যে পোর্টফোলিওটা ইউজ করতে চান, পোর্টফোলিওটা কি হবে? ইমেজ হবে, আর্টিকেল হবে, কোড হবে। তো আমাদের যে সার্ভিস, সেই সার্ভিস অনুযায়ী আমাদের ইমেজ হবে। তো সেজন্য আমরা কি করব, এখানে ইমেজ অ্যাড করব। ইমেজের একটা টাইটেল দিয়ে দেব। যেমন আমরা ডিটেইলস তৈরি করার সময় কি করছিলাম, ডিটেইলসের একটা নাম দিয়েছিলাম, ডিটেইলস HTML সিঙ্গেল ল্যান্ডিং পেজ ডিজাইন। পোর্টফোলিও আইটেম ডেসক্রিপশন একটা লিখবেন, মানে এই পোর্টফোলিও তৈরিতে আপনার কি কি ইয়া হয়েছে, আপনার কতদিন সময় লেগেছে, কয়টা সেকশন তৈরি করেছেন, এই ইনফরমেশনটা দিয়ে আপলোড ফাইলে আপনার প্রোফাইলে না একটা স্ক্রিনশট কি করবেন, পোস্ট করবেন। হ্যাঁ, আচ্ছা আমার একটু কে জানি আসছে, নক দিচ্ছে, হ্যাঁ আমি দরজাটা খুলে দেখি। ওকে, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। তাহলে এখন আপনি কি করবেন, যখনই কোনো প্রজেক্ট তৈরি করবেন সেটা একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট আমরা সবাই জি নিতে স্যার। পারি, তাই না? স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটটা এখানে পেস্ট করার পর একটু নিচে দেখবেন যে এখানে এখন আপনার এই ওয়েবসাইটটা তৈরি করতে কি কি স্কিল ব্যবহার করতে হয়েছে। নিচে দেখেন এই যে ইন্টার এই স্কিল। আপনি এখন যেগুলো যেগুলো ব্যবহার করেছেন আপনি আপনার স্কিলের মধ্যে, সেগুলো আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন। যদি দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে, আপনি প্রোফাইলটাকে যখন সেভ করবেন তখন একটা পোর্টফোলিও অ্যাড হয়ে যাবে। এরকম শুধুমাত্র একটা নয়, আপনার যতগুলো পোর্টফোলিও আপনি তৈরি করবেন সবগুলো এখানে কি করবেন, একটা একটা করে অ্যাড করতে থাকবেন। তো এই হলো আপনার পোর্টফোলিও, ঠিক আছে? এবার ব্যাকে চলে যান। হ্যাঁ, এরপর আছে রিভিউ। রিভিউ কখন কাজ করবে? রিভিউ আপনার হাতে নেই, রিভিউ যখন কি আছে ক্লায়েন্ট দিবে তখন সেটা এখানে শো করবে। এক্সপেরিয়েন্স, আপনার কি কি এক্সপেরিয়েন্স আছে, আপনি সেটাকে প্রফেশনাল এক্সপেরিয়েন্স, একাডেমিক এক্সপেরিয়েন্স, যা যা এক্সপেরিয়েন্স আপনার আছে, যেমন আপনি ইউআই ল্যাবের মধ্যে কি করেছেন, 2 মাসের একটা কোর্স করেছেন, সেটা কিন্তু একটা এক্সপেরিয়েন্স, এডুকেশনাল এক্সপেরিয়েন্স। এরপর আপনি টিম ভিত্তিক কাজ করেছেন, প্রজেক্ট করেছেন, সেগুলো একটা এক্সপেরিয়েন্স দিবেন, সব কিছু দিবেন। এডুকেশন, আপনি কি কি পড়াশোনা করছেন, কোয়ালিফিকেশন সব এখানে দিয়ে দিবেন। আমি তো এখানে জাস্ট হিডেন করে যাচ্ছি, বাট এগুলো সব ইনফরমেশন আপনি দিয়ে দিবেন। লাস্টে যেটা আছে সেটা হলো পাবলিকেশন। পাবলিকেশন কাকে বলে? পাবলিকেশন মানে হলো যে আপনি কোনো ব্লগ পোস্ট করেছেন কিনা, পাবলিশার কিনা, এরকম কিছু আপনার কোনো ব্লগিং আছে কিনা, এই জিনিসগুলোকে তারা পাবলিশার বলে। তো আপনি চাইলে আপনার যখন যদি কোনো লেখা থাকে নিজের, তখন আপনি সেগুলোকে কী করবেন, এখানে ইমপ্লিমেন্ট করবেন। এবং পাবলিকেশনে যখন কিছু কোনো লেখা কন্টেন্ট ইমপ্লিমেন্ট করবেন, কিছু কিছু কন্টেন্ট লিখবেন, তখন এটার একটা ভারপ্রাপ্ততা পাবে যে আপনি কিছু না কাজ জানেন, ঠিক আছে? তো সেই জন্য আপনারা সবাই এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? এই হলো পোর্টফোলিও কীভাবে রেডি করতে হয়। ওকে, আবার টপে চলে যান। এবার ডান পাশে দেখেন, ডান পাশে ভেরিফিকেশন আছে, তাই না? ভেরিফিকেশনে কি কি আছে? প্রিফার্ড ফ্রিল্যান্সার। ভাই জি, এডুকেশন কোয়ালিফিকেশন বলতে আমরা কি এসএসসি এইচএসসি এইগুলোই হ্যাঁ, দিব না টেকনিক্যালি? আপনার এই মানে সর্বোচ্চ যোগ ইয়াতে কি কোয়ালিফিকেশন যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। যেমন আপনি অনার্স পাস বা আপনি এইচএসসি পাস, এইগুলো আর কি। ওকে, ভেরিফিকেশন ডান পাশে দেখেন, মানে আমাদের তো এটা ওই যে ডান অ্যালাইনমেন্টে যে ভেরিফিকেশনটা আছে সেটা দেখেন। ডান পাশে কি চাচ্ছে, প্রেফার্ড ফ্রিল্যান্সার, তাই না? প্রথমেই আসছে যেটা প্রেফার্ড ফ্রিল্যান্সার মানে কি? প্রেফার্ড ফ্রিল্যান্সার মানে হলো ফ্রিল্যান্সারকে ঘুষ খাওয়ায় তাদের থেকে কি নেওয়া, এক প্রকার তাদের থেকে নাম নেওয়া আর কি। বাংলা কথা হলো এটা, বাট বাকি কথা হলো যে প্রেফার্ড ফ্রিল্যান্সার মানে হলো আপনি তাদের এক্সামিনেশন দিয়ে, তাদের থেকে সার্টিফিকেট নিয়ে, তাদের একটা ট্যাগ ব্যবহার করা, যখন আপনি এটা দিবেন তখন তারা আপনাকে প্রমোট করবে। মানে আপনার প্রমোট করবে বলতে যে আপনাকে তারা একটা সার্টিফিকেট দিবে আর কি, যে আপনি একজন কি ভেরিফাইড কাজ করেন। এটার জন্য আপনাকে এখন জয়েন করতে হলে আপনাকে তখন এক্সাম দিতে হবে, তখন টাকা খরচ করতে হবে। তো সেজন্য এটা আমরা এখন করছি না। আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে গেছে, পেমেন্ট ভেরিফিকেশন হয়নি, আপনি যখন পেমেন্ট ভেরিফিকেশন করবেন তখন হয়ে যাবে। ফোন ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, ফেসবুক কানেক্টেড সব ওকে। এরপরে এই যে নিচে যে সার্টিফিকেশন, এটা হলো কার সার্টিফিকেশন? এটা হলো এই যে freelancer.com থেকে সার্টিফিকেশন।
freelancer.com এ যখন কোনো এক্সাম দিবেন তখন সেটা সার্টিফিকেশন এখানে এসে অ্যাড হয়ে থাকবে। এরপর হলো টপ স্কিল, আপনি যেসব ইউজ করেছেন সেগুলোর চাইলে আবার কি করতে পারেন, এডিট করে আবার নতুন আপডেট রিজেনারেট করতে পারবেন। ব্রাউজ সিমিলার ফ্রিল্যান্সার, আপনাদের ফ্রিল্যান্সার দেখে একটু সার্চ মার্চ করতে চাইলে এদের থেকে দেখতে পারেন, সিমিলার শোকেস হিসেবে দেখতে চাইলে আপনি এগুলো দেখতে পারেন, বাট এগুলো আমাদের তো নেসেসারি না। ওকে, নিচে আর কিছু নাই, টপে চলে যায়। ঠিক আছে, এখন আমরা দেখি কাজের টাইপ, তাই না? আমরা বলছিলাম যে freelancer.com এ আমরা দুই ধরনের কাজ করতে পারি, একটা হলো কন্টেস্ট আর একটা হলো বিডিং। এখন কোন কাজ কোথা থেকে পাবো? আচ্ছা, বামে টপের যে লেফট সাইডে একটা ফ্রিল্যান্সার লোগো আছে, এর ডান পাশে ব্রাউজ নামক একটা বাটন আছে, মেনু আছে। হ্যাঁ, এখন নিচে দেখেন এখানে সার্চ বাই টাইপ আছে, তাই না? এখন এখানে আছে একটা হলো প্রজেক্ট আর একটা হলো কন্টেস্ট। আপনার কন্টেস্ট তো আমরা সবাই বুঝি, কন্টেস্টটা ক্লিক করেন। কন্টেস্ট মানে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা, যে মানুষটা কি করবে, আপনার থেকে কাজ আদায় করার জন্য তারা নক দিবে, আপনার থেকে কাজটা নিতে হবে। এখন এখানে দেখেন তাদের রিকোয়ারমেন্টটা একবার পড়েন, সেলস অ্যাপ্লিকেশন উইথ এ বেস্ট প্রোডাক্ট সাজেশন, এটা কিন্তু আপনার জন্য না, কারণ এখানে পিএইচপির কাজ করছে তারা। নিচে চলে যান, বাগ ফিক্স ইন ম্যাজেন্টোতে সে বাগ ফিক্স করবে। ইউএক্স পোর্টফোলিও না, আপনাদের কাজ এগুলো না, আপনারা ওয়েব রিলেটেড কাজ খুঁজবেন। ঠিক আছে, আই নিডেড লোগো ডিজাইন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা এই যে দেখেন আপনাদের জন্য অলরেডি একটা কাজ চলে আসছে, এই যে ডিজেনো এবং মাকোয়েন্টিয়াসন HTML প্লাস CSS। ঠিক আছে, এটা হলো একটা স্প্যানিশ, মেবি স্প্যানিশ, আমার ওয়ার্ড ইয়া শুনে মনে হলো। তার কি লাগবে, তার একটা ওয়েবসাইট লাগবে। এখন কথা হলো দেখেন অনেক ক্লায়েন্ট তার ল্যাঙ্গুয়েজে কথা বলে, এখন কথা হলো আপনি কিভাবে তার সাথে কনভারসেশন করবেন। আমাদের জন্য গুগল মামা কি করে দিছে, একটা ট্রান্সলেটর তৈরি করে রাখছে, আপনি সেটার সাহায্য নেবেন। তো এখন আপনি এটাতে ক্লিক করেন, এটাতে এন্ট্রি করেন, এটাতে যান আর কি। হ্যাঁ, টাইটের উপর ক্লিক করলেই চলে যাবে। ওকে, তো এখন এখানে যে লেখাটা আছে সেই লেখাটা একটু কপি করেন, সিলেক্ট করে কপি করেন, সবগুলো না, ওই উপরে 3-4 লাইন নিয়েও হবে। কপি করে গুগল ট্রান্সলেটরে চলে যান। এখানে পেস্ট করে দেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, যে কোনো, না না আপনি দিয়ে দেন, এই সেই নিজে ভরে নেবেন। হ্যাঁ, এখন এখান থেকে আপনি বাংলা নিয়ে নেন। ওকে, এখন এই যে দেখেন সে বলে দিচ্ছে ওয়ান ক্লাব ম্যানেজার, একটা অনলাইন সকার টিম ম্যানেজমেন্ট সিমুলেশন গেম, যা 2 বছর আগে শুরু হয়েছে, তবে আমরা এখন একটা অনলাইন ডিজাইনকে একটি বুস্ট দিতে চাই। তো ওয়েব গেমিং পারফরম্যান্স স্কিমের একটি আকর্ষণীয় ডিজাইন তৈরি করা। আমরা প্রাথমিকভাবে HTML CSS উল্লেখিত ডিজাইনের বিন্যাস, ডিজাইন এবং লেআউট উভয় যে কোনো মোবাইলের জন্য কার্যকরী হতে হবে। দেখেন এখানে কিন্তু অলরেডি বলে দিচ্ছি যে আমরা একটা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করব যেটা গেমিং মূলত। ঠিক আছে, তো এটা মূলত একটা অফলাইন গেম ছিল, সেটাকে এখন অনলাইনে নিয়ে যাবে, এবং সেই গেম ভিত্তিক একটা কি করতে হবে, একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিতে হবে। এখানে যেমন যে গুরুত্বপূর্ণ, যেমন আমি উল্লেখ করেছি, আমাদের গেমের সমস্ত অভ্যন্তরীণ বিকল্প ডিজাইনের প্রয়োজন নেই, শুধুমাত্র প্রথম স্ক্রিন মানে প্রধান মেনু বা বিষয়বস্তু যা এই প্রকল্পের সাথে সংযুক্ত স্ক্রিন সাথে মিলে যায়। যদি আপনি আপনার গেমের ওয়েবসাইটে সরাসরি দেখতে চান তাহলে এই যে নিম্নলিখিত পরীক্ষার অ্যাকাউন্ট দিয়ে নিজেকে শনাক্ত করতে হবে। তো এই হলো আপনার ওয়েবসাইটের ভেরিফিকেশন। এখন সে আপনাকে কি দিছে, আপনাকে ওয়েবসাইটটা ভিজিট করার জন্য একটা লিঙ্ক দিছে, ইউজার নেম পাসওয়ার্ড সে দিয়ে দিছে। হ্যাঁ, এই যে এখন এখান থেকে যদি আপনি ইয়া করেন তাহলে ওর ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাবেন, এবং সেই ইন্টারফেস অনুযায়ী সে আপনার কি করছে, প্রতিজনের কাজ সাবমিশন করছে। ওকে, এখন ব্যাকে চলে যান, আপনি ওই ট্যাবে ওপেন করে নিয়েছেন তো। এখন এখানে যে বলতেছে যে আপনাকে তো একটা এক্সামিনেশন কথা ছিল জি স্যার, আমার কারেন্ট চলে গেছে, নেটটা এখনই চলে যাবে, তো আমাকে মনে হয় লিভ নিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। আর 48 আমিনুল ইসলাম, একটু কাইন্ডলি এটা দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আচ্ছা দিবেন। ঠিক আছে, এরপর কি আছে, Thank you. এখন যেটা হলো সেটা হলো যে onecucumber.com লগইন, এটা তো দিয়েছে তারা, তারা কিভাবে আপনার ওয়েবসাইটে তৈরি করতে হবে। এই যে দেখেন নিচে দেখেন একটা ফাইল অ্যাটাচমেন্ট, একটা ফাইল দিয়েছে। তো অ্যাটাচ ফাইলে মূলত তারা ক্লায়েন্ট কী ধরনের ইয়াদে, জেপিজি পিএনজি এই ধরনের কন্ট্যাক্ট দেয়। সবার ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এখানে যদি কেউ কোনো জিপ ফাইলটা তারপরও নেওয়া যেতে পারে,
বাট কোনো ধরনের জাভা স্ক্রিপ্ট মানে জেএস অন্য রকমের এক্সটেনশন ফাইল বা এমন কোনো নাম যেগুলো আপনি পড়তে পারছেন না এগুলো ব্যবহার করা থেকে বা এগুলোতে ক্লিক করা থেকে একটু বিরত থাকবেন। কষ্ট হলো আপনি যখন এখানে ক্লিক করেন, এই freelancer.com অনেক বড় একটা সমস্যা হলো এটা ভাইরাস করে, প্রবলেম করে। সেজন্য এটার একটু ব্যবহারে একটু কী হবে, সেফ হবে। ওকে, তো এখন আপনাকে দেখতে হবে যে আপনি যে কন্টেস্ট করতে যাচ্ছেন অন্যরাও তো আছে, এখন অন্যরা কে কী পোস্ট করছে এটাও তো আপনার দেখা উচিত, তাই না? এখন উপরে চলে যান, উপরে চলে গেলে এই যে দেখেন হেডলাইন যেটা আছে, হেডলাইনের নিচে আছে ডেসক্রিপশন, এন্ট্রিস, তাই না? দুটো বাটন দিয়েছে। হ্যাঁ, এন্ট্রিতে ক্লিক করেন। এন্ট্রিতে ক্লিক করার মাধ্যমে, আচ্ছা এটা তো এখন দেখতে পাবেন না, আপনার মানে কম্পিটিটর, এরাই হলো আপনার কম্পিটিটর, এরা কি ধরনের কাজ করছে এগুলো আপনি দেখতে পাবেন। এখন কথা হলো এগুলোতে তালা মারা কেন? তালা মারা থাকার কারণ হলো এই যে মানে freelancer.com একটা বড় একটা প্রবলেম আছে, সেটা হলো যে যখন কেউ কোনো ডিজাইন সাবমিট করে তখন সেটার কপি পেস্টিং শুরু হয়ে যায়। বুঝেন নাই? আমরা কি করি, ওই যে বলি না আপনি একটা আইডিয়া নেন, আইডিয়া নিয়ে কাজ করেন, তখন সেই মানে একটা ডিজাইনার আরেকটা ডিজাইনারের কপি পেস্টিং শুরু করবে। সেই জন্য আপনি কী করবেন, অবশ্যই এই জিনিসগুলোকে একটু অথেন্টিকলি ডিজাইন করার জন্য মানুষ এগুলোকে তালা মেরে দেয়, সিল করে দেয়। তো সেই জন্য আপনারা এটাকে দেখতে পাবেন না। বাট এটা যে অনেক সবাই সিল করে না, অন্য অনেকগুলো আছে যারা সিল করে নেয়, আপনি দেখতে পাবেন। তো এই হলো মূলত এন্ট্রি কীভাবে দেয়। এখন কত হলো এন্ট্রি কীভাবে দেখে। এখন আপনার এন্ট্রি সাবমিট করতে হবে না। আচ্ছা, এই যে ডান সাইডে দেখেন, ডান সাইডে একটা সময়ে টাইম জোন চলতেছে। উপরে দেখেন ওপেন 2 উইকস 4 ডেজ, তার মানে 2 সপ্তাহ 4 দিন এটার সময় আছে। তো 2 সপ্তাহ 4 দিন সময় থাকলে তখন আপনি কি করতে পারবেন, তার মানে আপনি একটা টাইম জোন সিলেক্ট করে নিয়েছেন, হ্যাঁ আমার এতদিন সময় হাতে আছে, আমি এটা কি করতে পারবো, কাজটা করতে পারবো। তখন আপনি কি করবেন, ওই অনুযায়ী কাজটা শুরু করবেন এবং ওই কাজ শেষ হওয়ার আগেই করে ফেলবেন। ঠিক আছে, আইডিয়া তো নিয়ে দিয়েছেন, এখন এটা নিয়ে একটু রিসার্চ করবেন নিজে থেকে যে কিভাবে কাজটা করা হচ্ছে, কিভাবে কি করছে না হচ্ছে। তো এগুলো নিজে থেকে রিসার্চ করে দেন আপনি এটা কী করবেন, সাবমিশন করে দেবেন। এখন সাবমিট করবেন কিভাবে, সাবমিট মাই এন্ট্রি, আচ্ছা এই যে বাটন অলরেডি দেওয়া আছে, উপরে ডলারের প্রাইসিং আছে, তো সাবমিট মাই এন্ট্রি দিলেই হয়ে যাবে। এখন কথা হলো সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন। ক্লিক করার পর ওই যে পোর্টফোলিও তৈরি করার মতো আপনার এন্ট্রি টাইটেলটা কি, আপনার এন্ট্রি ডেসক্রিপশনটা কি, আর ডান পাশে ছবি, এবং নিচে কি আছে, নিচে এখানে বলতেছে যে লাইসেন্স কন্টেন্ট। লাইসেন্স কন্টেন্ট মানে কি, এই কন্টেন্টটা মূলত কার, আপনার করা না অন্য কারো করা, আপনি জাস্ট এখানে কি করছেন, রিসোর্স শেয়ার করছেন। এরকম অনেক সময় হয় না যে আপনি কাজ করেন না কিন্তু অন্য কেউ করে দিছে, তো সেটার জন্য এখানে বিষয়টা যেখানে আপনি কি চাচ্ছেন। তো এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে ঠিক আছে এটা আমার কাজ, আপনি সেটার একটা লাইসেন্স নিয়ে নিছেন। ওকে, এরপর হলো এন্ট্রি সেল প্রাইস। এখন কত হলো আপনার এখানে যদি 20 জন মানুষ কি করে এন্ট্রি করে, 20 জন মানুষ এন্ট্রি করলে উইন হবে মাত্র একজনকে, মানে একজন মানুষকে কি করবে, উইন করবে। তো বাকিরা কি করবে, বাকিরা তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কিন্তু এখানে আরেকটা অপশন তারা রেখেছে যে বাকিদেরকে যদি উইন করলো, ক্লায়েন্টের যদি অন্য কারো ডিজাইনও পছন্দ হয়, তাই না, আপনার ডিজাইনটা তো পছন্দ করতে পারে, উইন করায় নেই, তো ক্লায়েন্ট 3-4টা ভেরিয়েশন তো নিতে চাইতে পারে, তখন সেটার জন্য আপনার আপনার এই ইয়াটা যদি ক্লায়েন্ট নিতে চায় আপনি কত ডলারে দিবেন। ওই যে আমার এই কথাটা অলরেডি বলে দেওয়া আছে, ওই যে এন্ট্রি সেল প্রাইসের, এন্টার দ্য প্রাইস ইউ ওয়ান্ট টু সেল দ্য এন্ট্রি ফর, ইফ ইউ ডোন্ট উইন দ্য কন্টেস্ট হোল্ডার মে স্টিল বাই ইউর এন্ট্রি অ্যাট দিস প্লেস। এখন এখানে কোন প্রাইসটা দিবেন, এখানে সেই প্রাইসটা দিবেন যেটা ওই যে উপরে দেওয়া আছে। কত উপরে কত দেওয়া ছিল, 150 না, দেখে নেন তো, 150 ছিল, এখানে 150 দিয়ে দেন। ওকে, এরপর কি আছে, এরপর আছে প্রমোট এন্ট্রি। এন্ট্রি প্রমোট মানে কি, এন্ট্রি প্রমোট মানে হলো আপনার এই এন্ট্রিটা অন্যদের থেকে কোনো ডিফারেন্সি কিছু আনতে চাচ্ছেন কিনা। ফর এক্সাম্পল দেখেন সবার এন্ট্রি হলো সাদামাটা, কিন্তু আপনার এন্ট্রিতে কি করলো, সে একটু কালার করে দিল, তাহলে অন্যদের থেকে এটা একটু চোখে পড়ার কথা না। এটাই হলো কি হাইলাইট, ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যদি হাইলাইট সার্ভিসটা freelancer.com থেকে নিতে চান তখন আপনাকে 50 সেন্ট কি করতে হবে, চার্জ করতে হবে, মানে আপনাকে দিতে হবে। এরপর আছে যেটা দ্বিতীয়টা সিল্ড। সিল্ড মানে কি, কেউ দেখতে পাবে না, এই যেটা অলরেডি ক্লায়েন্ট কিনে রেখেছে সেজন্য আপনার আর কেনার প্রয়োজন নাই। ঠিক আছে, এরপর যেটা এই যে এরপর আছে যে আপনার এন্ট্রি, কপিরাইটস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো ক্লিক করে সাবমিট এন্ট্রি করলে কি হয়ে যাবে, এন্ট্রি হয়ে যাবে, এবং এটাই কি কন্টেস্টে আপনি পার্টিসিপেন্ট করলেন।
তো এরকম সার্চ করে অনেক কম্পিটিশন আছে, আপনাকে বের করে কি করতে হবে, প্রতিটা কম্পিটিশনে সংযুক্ত হয়ে কাজ করতে হবে। ঠিক আছে, কম্পিটিশন শেষ। এরপরে আমরা আসি একটু বিডিং, সব আলোচনার শেষে আরও কিছু আলোচনা করব। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস আলোচনা করে, ডিসক্রিপশনে ক্লিক করেন। এই যে নিচে হেডলাইনের নিচে ডেসক্রিপশন আছে, এই যে হেডলাইনটা আছে না, ওই যে ডিজাইন ও ম্যাকোইন্টিকেশন, হ্যাঁ এই যে ডেসক্রিপশন। এখন কথা হলো, যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই ক্লায়েন্ট অ্যানালিটিক্স করতে হবে। দেখেন এই ক্লায়েন্টের সম্পর্কিত কিছু তথ্য সেখানে দিয়েছে, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, 5 স্টার রেটিং, এবং এই ক্লায়েন্ট কি অগাস্টে 2020 থেকে কাজ করছে এবং তার সবগুলোতে 5 স্টার। তো এর মানে কি ক্লায়েন্টের রিভিউ ভালো। আরেকটি জিনিস ভেরিফিকেশন করতে পারেন, সেটা হলো যে ক্লায়েন্ট, এই যে দেখেন আপনার ডেসক্রিপশন যে বক্সটা আছে বা যে ডেসক্রিপশনের যে লেখাগুলো আছে, এর সাথে দেখেন তো দুটো ট্যাগলাইন আছে, গ্যারান্টেড সেল। গ্যারান্টেড মানে কি? গ্যারান্টেড মানে হলো এই প্রজেক্ট তৈরিতে, এই প্রজেক্টের যে অ্যামাউন্টটা, সেটা অলরেডি কি হয়ে গেছে, আপনার freelancer.com-কে পেমেন্ট করে দিছে। বুঝতে পারছেন? সেই জন্য এখানে লেখাটা গ্যারান্টেড আছে। তার মানে freelancer.com-কে যখন পেমেন্টটা করে দিছে, তার মানে এখন এই পেমেন্টটা কি হওয়ার চান্স নাই। এই পেমেন্টটা মানে এরকম আছে না, ক্লায়েন্ট কাজ করার কথা বললো কিন্তু কাজ আর করলো না, এটা হওয়ার চান্স নাই। এই হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। কীভাবে ক্লায়েন্টকে চিনবেন যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি অথেন্টিক নাকি না ক্লায়েন্ট আইসে শুধু কাজের সার্ভিস দেখতে যাচ্ছে আর কাউকে উইন করাবে না। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা আবার উপরে চলে যাই, স্ক্রল করে উপরে চলে যাই। হ্যাঁ, ব্রাউজের ওই যে ব্রাউজ মেনুতে মাউস রাখেন। এখন চলে আসেন প্রজেক্ট, এখন চলে আসবো বিট। ওই যে বিটের কথা বললাম না, বিট কিভাবে করে, এই যে। তো বিটের মতো এখানে অনেকগুলো আছে, এই যে দেখেন $531 দিবে, চেক মাই ওয়ার্ডপ্রেস অর ইট হ্যাভ টেকনিক্যাল ইস্যু নিড টু বি ফিক্সড, এটা আছে। এরপরে ক্রিয়েট ডাইনামিক অ্যাডোবি ফর্ম, ওকে, নিচে চলে যান। এখন আপনাকে খুঁজতে হবে এই যে রিডিজাইন অফ ফ্রন্ট এন্ড, এই যে একটা চলে আসছে অলরেডি, যেটা $1034 কাজ। এই যে কন্টিনিউশন অফ ব্যাক ইন কোড ইন এ ওয়েবসাইট, হ্যালো আই নিড এ রিডিজাইন দ্য ফ্রন্ট এন্ড অন ইউর ওয়েবসাইট অন দ্য ওয়ার্ডপ্রেস। এখন কথা হলো, এই যে সে ভদ্রলোক কিন্তু অলরেডি একটা কি দিয়ে দিয়েছে, একটা ইয়া দিয়ে দিয়েছে, প্রজেক্ট ডিটেল দিয়ে দিয়েছে। এখন আপনি কি করতে পারেন, সে অনুযায়ী কাজ করতে পারেন। এই যে আমি বললাম না, একটা নিলামে ওঠানোর মতো একটা ওভারভিউ। আপনি যদি একটা কাজ নিলামে ওঠান তাহলে সেটা কীভাবে করেন, আপনি এটার একটা ডেসক্রিপশন আলোচনা করেন, এটার মার্কেট ভ্যালু সম্পর্কে আলোচনা করেন, এটা এখন এক্সপেকটেশন রেট সম্পর্কে আলোচনা করেন। বিষয়টা অনেকটা এরকম। এখানেও কি ক্লায়েন্টের বিভিন্ন ধরনের কাজের প্রজেক্ট সাবমিশন বলা দেওয়া আছে, আপনাকে জাস্ট কী করতে হবে, এখন ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুযায়ী বলতে হবে। এখন সে দেখেন ক্লায়েন্ট বলছে যে আমার বাজেট হলো $750 থেকে $1500 মধ্যে। এখন $750 থেকে $1500 মধ্যে যদি এখন কাজ করতে চান, তাহলে $750 এখন এটার কী করতে হবে, আপনি কোনটা চুজ করবেন। এই যে বিড অ্যামাউন্টটা কী করছে, freelancer.com একটু নিচে দেখেন, প্লেস এ বিড অন দিস প্রজেক্ট, এখানে সে একটা বিড অ্যামাউন্ট নির্ধারণ করে দিছে। এখন এখানে বলতেছে যে $1125 যদি আপনি চার্জ করেন, তাহলে এর থেকে 10% কাটবে, 10% $112, যেখানে আপনি তাহলে পাবেন কত, $1012 পাবেন। এবং এই প্রজেক্টটা কত দিনের মধ্যে ডেলিভার করতে হবে, এই যে এটাও সে বলে দিয়েছে। এরপরে বলতেছে আপনার প্রপোজালটাকে আরও ডিসক্রাইব করার জন্য আপনি সেখান থেকে কী করতে পারবেন, আরও ভালোভাবে ডিসক্রাইব করতে পারেন। ডিসক্রাইব করার পর একটু নিচে দেখেন, নিচে করার পর হ্যাঁ আরও নিচে যান, ওকে। এরপর আছে যে প্রজেক্ট মাইলস্টোন। প্রজেক্ট মাইলস্টোন কাকে বলে? প্রজেক্ট মাইলস্টোন মানে হলো ওই যে আমরা কি করি, অগ্রিম পেমেন্ট, মানে 3 ধাপে 4 ধাপে টাকা নেই না, যে আমরা অনেক সময় কি করি যে আচ্ছা এই ভদ্রলোককে আসলে কাজটা করাবে কিনা এটা সম্পর্কে তো আমরা একটা নিজের একটা সিকিউরিটি চাই। তো সিকিউরিটির জন্য আপনি এখন এখানে কী করবেন, $1125 থেকে আপনি অবশ্যই এটাকে 3 ভাগ করে কত ভাগে মাইলস্টোন নিতে চাচ্ছেন সেটা ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো সেটা সিলেক্ট করে দিলে আপনি কি হয়ে যাবে, মাইলস্টোনটা কাজ করবে। এরপর আছে অপশনাল আপগ্রেড। অপশনাল আপগ্রেড কাকে বলে? অপশনাল আপগ্রেড মানে হলো যে ওই যে সেল হাইলাইট তো আমি বুঝলাম, স্পন্সর মানে কি, ওই যে দেখেন বলে দিচ্ছে স্পন্সর মানে হলো যে কারেন্ট বিড কি করবে,
2 নাম্বার লাইনে র্যাঙ্ক করবে এবং সবাই কি করতে পারবে এটা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝতে পারতেছেন যে একটা কাজ যদি আপনি কিভাবে পেতে পারেন। এখন কথা হলো আপনি যখন এখানে সবগুলো করবেন, সবগুলো করার পর প্রপোজাল করে দিবেন। এখন কথা হলো ক্লায়েন্ট অন্যান্য কার যারা আছে তারা কিভাবে প্রপোজাল সেন্ড করছে। ওই যে ডিটেলসের ডান পাশে দেখেন একটা প্রপোজাল বাটন আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখান থেকে কারা কারা প্রপোজাল সেন্ড করছে তাদের সব ইনফরমেশন আপনি দেখতে পাবেন। এই যে দেখেন হ্যারি নামক একজন পার্সন সেন্ড করেছে, ডায়নামাইট ওয়েব সলিউশন নামক একজন পার্সন সেন্ড করেছে, ফাইজান এ নামক একজন সলভ করেছে, আবার শাহনওয়াজ ইউ নামে একজন করেছে, ভোটিভ টেকনোলজিস নামে একজন করেছে। তার মানে এরা অলরেডি করেছে। এখন আপনাকে কি করতে হবে, আরেকজনকে এইভাবে আপনি যখন করবেন তখন আপনারটা এরকমভাবে কি হবে, বিট হবে। এখন কতজন বিট করেছে, ওই যে দেখেন ডান পাশে দেখেন 86 বিট করেছে এবং অ্যাভারেজ বিডের দাম ছিল $1034। এই হলো মূলত দুটো ওয়েতে কিভাবে আপনি কি করতে পারবেন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনার সার্ভিসটাকে আপনার স্কিলটাকে কি করতে পারবেন, আর্ন করতে পারেন। আশা করি এই শর্ট টার্মে যতটুকু বলেছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সবাই একটু বলেন তো। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার বুঝতে পেরেছি। এখন কিছু কোয়েশ্চেন। নাম্বার 1, বলতে পারেন যে ভাইয়া মাত্র কোর্স তো শেষও হয়নি, অর্ধেক রাস্তায়, প্রজেক্ট নিয়েও এখনো কোনো মানে ধরা বাঁধা, মানে প্রজেক্ট শুরু করেছে অনেকেই, হয়তো অনেকেই এখনো প্ল্যানিং করতেছে প্রজেক্ট করবে। তো এই সময়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার মানেটা কি? কারণ আপনি তো বলবেন যে ভাইয়া আমাদের মধ্যে তো এখনো ওই ইয়াটা আসে নাই যে আমরা কাজ করতে পারবো কিনা, নিজেদের মধ্যে ওইরকম ইয়াটা আসে নাই, কনফিডেন্সটা আসতেছে না। তো এখানে বিষয়টা হলো কনফিডেন্স আসার আগেও আরও কিছু এখানে কাজ করে, মানে আরও কিছু সিঁড়ি এখানে আছে। দেখেন একটা ফ্রিল্যান্সার যখন কাজ করে তখন সে শুধুমাত্র যে একটা প্রজেক্ট বা শুধুমাত্র ওয়েব ডিজাইন জানে তার জন্য কাজ করে না। একজন ফ্রিল্যান্সারকে ক্লায়েন্ট ম্যানেজমেন্টও করতে হয়, ক্লায়েন্টের কথাও বুঝতে হয়, মানে মধ্যগত হলো অল ইন ওয়ান ফ্রিল্যান্সার একজন কি করে, অল ইন ওয়ান সার্ভিস প্রোভাইড করে। তো এখন আপনি কাজ জানেন কিন্তু ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট সেটা বুঝেন না, আপনার কিন্তু ফ্রিল্যান্সিং আপনাকে দিয়ে হবে না। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন, ক্লায়েন্টের সাথে কথা বুঝতে পারতেছেন, বাট কথা অনুযায়ী ক্লায়েন্টকে ওই কনফিডেন্সটা দেখাইতে পারতেছেন না। আপনি বলতেছেন, সে আপনাকে বলতেছে তুমি কাজটা করতে পারবে কিনা, আপনি বলেন যে হ্যাঁ করে দিব, কোনো সমস্যা নাই, কিছু প্রবলেম হলে আমার টিচার আছে, এটা আছে সেটা আছে, কোনো সমস্যা না, আমি সলভ করে দিব। এই যে এই কথায় কিন্তু কোনো কনফিডেন্স নেই। আপনি যখন কথা বলছেন তখন কোনো কনফিডেন্স মানে ক্লায়েন্ট আপনার থেকে কোনো ইনসিওরিটি পাচ্ছে না, তখন আপনি কাজটা পাবেন না। দেখেন এগুলো কিন্তু আপনার ওয়েব কাজের বাহিরে। তো সেই জন্য আপনাকে এখন কি করতে হবে, ক্লায়েন্ট অ্যানালিটিক্স বুঝতে হবে, ক্লায়েন্ট কিভাবে কথা বলে, ক্লায়েন্টের কি ধাঁচে কথা বলে, কি ধাঁচে কথা বলার পর কীভাবে রিপ্লাই করতে হবে, ক্লায়েন্টকে কীভাবে বুঝাইতে হবে আমি সবচাইতে বেস্ট। ঠিক আছে, একটা ভাইভাতে কোয়েশ্চেন করে বা একটা ইন্টারভিউ যখন দিতে যান তখন কিন্তু বেশি করে যে 3টা কোয়েশ্চেন করে বোধ হয়, মানে সবচেয়ে মাস্ট আপনার সম্পর্কে কিছু বলেন, তাই না, আপনাকেই আমরা কেন হায়ার করব, এবং আপনাকে যদি আমরা হায়ার করি আপনার থেকে আমরা এক্সট্রা বেনিফিট কি পাবো। এই 3টা কোয়েশ্চেন কিন্তু মাস্ট থাকে। আপনার সম্পর্কে তথ্য, আপনাকেই কেন হায়ার করব, আপনাকে হায়ার করলে আমাদের মধ্যে এক্সট্রা বেনিফিট কি আসবে। তো এই জিনিসগুলোকে আপনারা যদি ভালোভাবে কল করতে পারেন আমি মনে করি যে ইজ দ্য বেস্ট আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। পাশাপাশি আপনি তো কাজ শিখতেছেন, আপনি প্রজেক্ট তৈরি করছেন, কোনো সমস্যা নেই, আপনি এখন থেকে শুরু করেন। আর এখনই শুরু করলে যে এখনই কাজ পেয়ে যাবেন বিষয়টাও তেমন না, আপনার কাজ পাওয়ার জন্য একটা যথেষ্ট সময়ও লাগবে। তো এখন কত হলো সেই সময়টা যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন, দোনো জায়গায় খরচ করেন, ক্লায়েন্ট ম্যানেজমেন্টও বুঝেন, একটু এটাও করেন, আপনার ল্যাকিংস আছে ইংরেজিতে, আপনি ইংরেজিটাও একটু ভালোভাবে জব্দ করেন, একটু ইংরেজিতে কনভারসেশন করার ট্রাই করেন, ইংরেজিতে মেসেজিং শুরু করতে পারেন। তো এইভাবে কি করতে পারেন, আপনাদের মধ্যে ল্যাকিংসটা কমপ্লিট করে নেন। ঠিক আছে, তো সেই জন্য অনেকেই বলে আর কি, অনেকেই না, এটা আমি নিজেও বলি, ফ্রিল্যান্সিং ইজ দ্য ওয়ান অফ দ্য টাফস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড, আমি মনে করি। কারণ প্রতিটা জবের ক্ষেত্রে মানুষ কি ডিফারেন্ট আছে, স্পট আছে, তাই না। যেমন একজন কি করবে, কাউন্সিলিং করবে, তার জন্য একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মানে HRM এর একজন কি নিয়ে আনছে, একজন পড়ালেখা করার লোক নিয়ে আসতেছে।
আবার কারো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস লাগবে, সিএসসি রিলেটেড ব্যাকগ্রাউন্ডের একজন ডেভেলপারকে সে হায়ার করছে। তার মানে এখানে দেখেন পরবর্তীতে এক মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে মার্কেটিং এর জন্য একজনকে হায়ার করতেছে, বাট একজন ফ্রিল্যান্সার অল ইন ওয়ান, সে সব করছে। তো সেই জন্য আমার কাছে মনে হয়, আমি ফিল করি যে ওয়ান অফ দ্য টাফ জব ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স। তো সেই জন্য আপনাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি বিষয়গুলো। কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন এবার, রেকর্ড অফ করছি। ভাই আমি একটা জিনিস